তোমার জন্য পাত্র ঠিক করেছি ইরা, নেক্সট উইকে তোমার বিয়ে। মেজাজ বিগড়ে যায় ইরার। সে কিছুটা রাগ নিয়ে বলে, বাবা, নেক্সট উইক বিয়ে, এটা কেমন কথা? বললেই হলো নাকি? উইদাউট মাই ওপিনিয়ন আপনি আমার বিয়ে ঠিক করে ফেলেন? আমার মতামতের কি কোনো প্রায়োরিটি নেই আপনার কাছে? বাবা, আমি এই বিয়ে করব না। চিনি না জানি না এভাবে বিয়ে হয়। আমি করব না বিয়ে। দ্যাটস ফাইনাল। ডোন্ট ফোর্স মি। ইরা! ধমকে ওঠে শফিক আহমেদ। অথচ ইরার এদিকে মাথা ব্যথা নেই। সে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তা দেখে শফিক আহমেদের মেজাজ আরো খারাপ হয়। তিনি উঁচু গলায় বলেন, বাবা হই তোমার, ঠিক করে কথা বলো। বাবা হন বলে এখনো আপনার সাথে ঠিক করে কথা বলছি। বিয়েটা ক্যান্সেল করে দিন। তোমার কাছে শুনতে চাইনি আমি। আমার ডিসিশনই ফাইনাল। বিয়ে তুমি আকাশকেই করছো, ব্যাস। আকাশ? ইরা অবাক হয়ে শফিক আহমেদকে প্রশ্ন করে। শফিক আহমেদ বলে, হ্যাঁ আকাশ। আমি আকাশকে বিয়ে করব না। ওনার গার্লফ্রেন্ড আছে। তাছাড়া আমার ওনাকে পছন্দ নয়। আমি বিয়ে করছি না। গার্লফ্রেন্ড ছিল, এখন নেই। আমি আবারও বলছি, তোমার পছন্দ অপছন্দে আমার যায় আসে না। তুমি বিয়ে করছো, নো মোর অড। চেঁচিয়ে ওঠে ইরা। আমার পছন্দে যায় আসে না বললেই হয়ে গেল? বিয়ে করব আমি, সংসার করব আমি, আর আপনি আমার কথার মূল্য দিচ্ছেন না? কি পেয়েছেনটা কি? ছোটবেলা থেকে এখন পর্যন্ত আপনার সব ডিসিশন আমার মাথার উপর চাপিয়ে দিয়েছেন। আর এখনো আমি এবার আপনার কথা মানব না। আমি আকাশকে বিয়ে করব না। সব সময় আমার উপর নিজের ডিসিশন চাপানো এবার বন্ধ করুন। কথা শেষ হওয়ার সাথে সাথেই শক্তপোক্ত হাতের হামলা পড়ে ইরার বাম গালে। ও চোখ তুলে দেখে ওর বড় বোন ইশিকা দাঁড়িয়ে। সে এবার বলে, দিন দিন বেয়াদব হচ্ছিস। বাবার সাথে কোন সাহসে মুখে মুখে তর্ক করিস? ইরা মেজাজ আরো বাজে হয়ে যায়। ও নিজেকে শান্ত রেখে বলে, তুমি এর মাঝে কথা বলো না দি। আমাকে আমার ব্যাপার বুঝতে দাও। তোকে তোর ব্যাপারে বুঝতে দিব মানে কি? হ্যাঁ, তুই বাবার সাথে কোন সাহসে তর্ক করিস? আবার আমায় বলিস কথা না বলতে? তুই বললেই হবে? ইরা নিজের রাগ সামলাতে না পেরে সজোরে থাপ্পড় দিয়ে বসে ইশিকাকে। চেঁচিয়ে বলে, স্টপ প্রিন্টেডিং লাই। হি ইজ অনলি ইয়োর ফাদার। প্রত্যেকবার এমন করে কি প্রুভ করতে চাও? তুমি বাবার বাধ্যগত সন্তান আর আমি অবাধ্য, বেয়াদব, তাই তো? হ্যাঁ, আমি বেয়াদব। তুমি এমন ভাবে এটা না দেখিয়ে একটা কাজ করো, পাড়ায় পাড়ায় মাইকিং করে বেড়াও যে আমি বেয়াদব আর তুমি অনেক আদব। আমার কোনো আপত্তি নেই, বাট ডোন্ট ট্রাই টু ইন্টারফেয়ার অ্যাট মাই ম্যাটার। আই এম ওয়ার্নিং ইউ ফর দ্য ভেরি লাস্ট টাইম। বলে ইরা চলে যায়। ইশিকা থম মেরে দাঁড়িয়ে আছে। ইরা ওকে মেরেছে ভেবেই ওর রাগ মাথা চাড়া দিয়ে ওঠে। ও নিজের রুমে গিয়ে দরজা আটকে বসে থাকে। শফিক আহমেদ বলে, ও আসলেই একটা চরম বেয়াদব। বড় বোনের গায়ে হাত তোলে, কি সাহস! এসব বলে সেও নিজের রুমে চলে যায়। ইতি আহমেদের এসব দেখে ভালো লাগে না, তবে ইরা যে ইশিকাকে মেরেছে এটা ওনার ভালো লেগেছে। শফিক আহমেদ ও ইতি আহমেদের দুই কন্যা, ইশিকা আহমেদ ও ইরা আহমেদ। ইশিকা মাস্টার্সে পড়াশোনা করছে ও ইরা অনার্স থার্ড ইয়ারে পড়ছে। ইশিকার জন্মের কয়েক বছর পর ইতি আহমেদ গর্ভবতী হন। এতে সকলেই খুশি ছিল, কিন্তু ডক্টর জানান ওনার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশন আছে, যার জন্য ডেলিভারিতে মা অথবা বাচ্চা যে কোনো একজনকে বাঁচাতে হতে পারে। তাই বাচ্চা অ্যাবর্শন করানোটা বেটার। সবাই রাজি হলো ইতি আহমেদ বাচ্চা দেন। উনি সবাইকে অনেক বুঝিয়ে রাজি করান বাচ্চা জন্ম দেওয়ার জন্য। একটা নিষ্পাপ প্রাণকে উনি কি করে মারতেন? তারপর যা হওয়ার ডেলিভারি টাইমিংয়ে ওনাকে বাঁচানো প্রায় যাচ্ছিল না, কিন্তু শেষ পর্যায়ে কোনো একভাবে বেঁচে যান। আর এরপর থেকে ইরাকে তার বাবা আর বোন সহ্য করতে পারে না। আগে কষ্ট হলেও এখন ইরার এসব শুয়ে গেছে। ইরা ইশিকা আর শফিক আহমেদের সাথে খুব প্রয়োজন ছাড়া কথা বলে না। ইতি আহমেদের ইরার জন্য প্রচন্ড কষ্ট হয়। মেয়েটা তার বাবা বোনের ভালোবাসা থেকে বঞ্চিত। ওর জন্মের সময় তার মায়ের মারা যাওয়ার সম্ভাবনা বেশি ছিল, এতে ওর দোষ কি? অত কিছু করেনি। তবে এই কথাটা শফিক আহমেদ আর ইশিকাকে কেউ বোঝাতে পারে না। ওরা যেন জেদ ধরে বসে যায়, ওরা কিছুতেই এই বিষয়ে বুঝবেন না, তাই আর কেউ ওদের বোঝাতে চায় না। এইভাবে অনেক দিন কাটে। কাল ইরার গায়ে হলুদ। হ্যাঁ, বিয়েটা হচ্ছে। ইরা জেদের বসে বিয়েতে রাজি হয়েছে। আসলে ও ভাগ্যের উপর সব ছেড়ে দিয়েছে, ভাগ্যে যা আছে তাই হবে। আরুষ দেখো, আমি যখন বলেছি কাল তুমি ইয়ার গায়ে হলুদ অ্যাটেন্ড করবে, তার মানে করবে, ব্যাস, নো মোর ওয়ার্ড। মা প্লিজ, আমার ক্লাস আছে। মাত্র 2 দিন। কাল গায়ে হলুদ, পরশু বিয়ে, মাত্র 2 দিনের ছুটি নাও প্লিজ। মায়ের জোরাজোরিতে অবশেষে আরুষ রাজি হয়। ওকে ফাইন, আই এম অ্যাটেন্ডিং দ্য ওয়েডিং। হ্যাপি? অনেক হ্যাপি। ওকে, আমি তোর ড্রেস গুছিয়ে রাখছি। হ্যাজ ইউর উইশ মেরি মা। সালমা শেখ খুশি হয়ে আরুষের ড্রেস গুছাতে থাকে।
আরিফ শেখ ও সালমা শেখের 2 পুত্র, আরুশ শেখ ও আজরান শেখ। আজরান বিবাহিত, তার স্ত্রী শিউলি শেখ। আরিফ শেখের বিজনেস আছে। আজরান ও আরিফ শেখ ব্যবসা সামলায়। আরুশ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার। আরিফ শেখের কোম্পানিতে শফিক আহমেদ চাকরি করেন। আর তাই তার মেয়ে ইরার বিয়েতে আরিফ শেখের পুরো পরিবার আমন্ত্রিত। আজ ইরার গায়ে হলুদ, ওদের বাড়ির ছাদে স্টেজ সাজানো হয়েছে। আকাশরা এখানে কিছুক্ষণ আগে আসছে। বরকনের হলুদ অনুষ্ঠান একসঙ্গে হবে। ইরা ও আকাশকে সে পাশাপাশি বসানো হয়েছে। আয়ুষও একটু পর নিজের পরিবারকে নিয়ে চলে আসে। আরুষ, আজরান ও শিউলি ছাদে আসে। আরুষও একটু পর নিজের পরিবারকে নিয়ে চলে আসে। আরুষ, আজরান ও শিউলি ছাদে বসে। আরিফ শেখ ও সালমা শেখ নিচে শফিক আহমেদ ও ইতি আহমেদের সাথে কথা বলছেন। আরুষ ইরাকে ও আকাশকে পর্যবেক্ষণ করছে। বিশেষ কার করে ইরাকে। ইরা আজ হলুদ ও ল্যাভেন্ডার রঙের মিশ্রণে একটা লেহেঙ্গা পরেছে। গোলাপি ও সাদা মিশ্রণের ফুলের গহনা জড়িয়েছে নিজের গায়ে, সাথে কৃত্রিম স্বাস্থ্য আছেই। সব মিলে বেশ সুন্দর লাগছে ইরাকে। আকাশ আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। এই হলো বরকনের সাজ। আরুষ মনে মনে বলে, The bride, it is looking so gorgeous. But আকাশকে ওর সাথে মানাচ্ছে না. She deserves better. এরপর কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে হাসে। আর আজরান শিউলির সাথে কথা বলছিল। কথা শেষ করে আরুষের দিকে তাকায়, যে এখনো ইরাকে দেখছে। আজরানের কেন জানি আরুষের মতিগতি ভালো ঠেকছে না। কে জানে কি হয়। ইরা সবকিছু বিরক্ত লাগছে। তার আশেপাশে সকলে এনজয় করছে অনুষ্ঠান, তবে সে করতে পারছে না। ওর তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। আকাশের ওর একদম পছন্দ না। আকাশ সুন্দর হয়, ভালোই মেয়েদের পাত্তা পায়। এই জন্য ওর অনেক মেয়ের সাথে সম্পর্ক। সাধারণ সম্পর্ক না, গভীর সম্পর্ক। এই জন্য সে বিয়েতে রাজি ছিল না। তবে ওই দিনের ঝামেলার পর ও জেদ ধরে। আমি বিয়ে করব, আকাশকেই করব। ইতি আহমেদ মেয়েকে বুঝিয়েছিলেন, তবে ইরা বোঝেনি। সব ভেবে ইরা দীর্ঘশ্বাস ফেলে। সকাল থেকেই বিয়ের তোড়জোড় চলছে। ইরাকে সাজানো হচ্ছে। ইরাজ হালকা গোলাপি বেনারসি শাড়ি পরেছে, মাথায় দোপাট্টা, মুখে পার্লারের ভারী মেকআপ, শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, সোনালি ও হালকা গোলাপি রঙের চুড়ি, সোনালি রঙের ব্যাগ ও উঁচু হিল। ইরার সাজা কমপ্লিট। সুন্দর লাগছে তাকে, যাকে বলে নজর লাগা সুন্দর। ইরাকে স্টেজে বসানো হয়েছে অনেকক্ষণ, তবে বরপক্ষের কোনো খবর নেই। সকলে তাদের জন্য অপেক্ষা করছে। কাজে এসে বসে আছে। আরুষরাও এসেছে, তবে বর নেই। হুট করে কোথা থেকে এক লোক ছুটে এসে শফিক আহমেদের উদ্দেশ্যে বলে, আঙ্কেল, বরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বরের গাড়ি এই বাড়ির উদ্দেশ্যে বের হয়েছিল নাকি, কিন্তু এখন গাড়িও নেই, বরও নেই। কথাটা কর্ণকুহরে পৌঁছানো মাত্র উপস্থিত সকলে প্রায় কানাঘুষা শুরু করে। কয়েকজন হাই হুতাশ করছে। উপস্থিত সকলের এমন অবস্থার মধ্যেও দুজন মানুষের ঠোঁটে হাসি খেলে যায়, রহস্যময় হাসি। শফিক আহমেদ মাথায় হাত দিয়ে বসে আছেন। ইতি আহমেদ কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছেন। শফিক আহমেদের মাথা কাজ করছে না। উনি মেয়ের বিয়ে কিভাবে দিবেন? কারণ এই সমাজে অত্যন্ত নিকৃষ্ট। একজন মেয়েকে একটা ছেলের সাথে দেখলেই হলো, তার চরিত্রে দাগ লাগাতে যেখানে সমাজ দুবার ভাবে না, সেখানে বিয়ে ভাঙা মেয়ে এত সহজে বিয়ে হতে দিবে, এটা ভাবা নিতান্তই বিলাসিতা বই কিছু না। এসব ভেবে শফিক আহমেদের প্রেশার বেড়ে যাচ্ছে। এসবের মাঝে ভরসার হাত হিসেবে আরিফ শেখ ওনাকে একটা প্রস্তাব দেন। আরুষের সাথে ইরার বিয়ে। শফিক আহমেদের চোখ মুখ উৎফুল্ল হয়ে ওঠে। উনি কারোর সাথে কথা না বলে রাজি হন আরুষের সাথে ইরার বিয়ে দিতে। তা দেখে আরুষ হাসে, কারণ সেই তো বলেছে শফিক আহমেদকে এই প্রস্তাব দিতে। যখন আকাশের নিখোঁজের কথা শুনে সবাই কানাঘোষা করছিল, বাজে কথা বলছিল, তখন আরুষ ও বাবা মা সাইডে নিয়ে বলে, বাবা, মা, আমি ইরাকে বিয়ে করতে চাই। আরিফ শেখ ছেলের কাঁধে হাত দিয়ে বলে, বাবা, ভেবে দেখো, সারা জীবনের বিষয়। আমি ভেবেই বলছি বাবা, আই ওয়ান্ট টু ম্যারি ইরা। মা, তোমার কোনো আপত্তি নেই তো? বাবা, তোমার? সালমা শেখ খুশি হয়ে বলে, আমার ইরাকে আগে থেকেই পছন্দ, তবে বলার আগে ওর বিয়ে ঠিক হয়ে যায়। এখন যখন সুযোগ আছে, ওকে ঘরের বউ বানাবই। আমাদের কোনো আপত্তি নেই। ওকে, দেন আঙ্কেলকে বলো। ইরাকে সব বলার পরও নির্বিকার ভাবে বসে থাকে, যেন যা হচ্ছে ও আগে থেকেই জানতো। এরপর আর কি, বিয়েটা হয়ে গেল। ইরার পদবিতে আহমেদ কেটে শেখ যুক্ত হলো। এবার বিদায়ের পালা। শফিক আহমেদ ও ইশিকার কিছুটা কষ্ট হচ্ছে। যতই হোক, নিজেদের রক্ত তো, খারাপ তো লাগবেই। ইতি আহমেদ মেয়েকে বুকে জড়িয়ে কেঁদেই যাচ্ছে। থামার নাম নেই। ইরা কাঁদেনি, ওর কান্না পাচ্ছে না। এই বাড়ির প্রতি একটা তাচ্ছিল্য চলে এসেছে, বিশেষ করে বাবা বোনের প্রতি। ইরা তাদের দিকে না তাকিয়ে গাড়িতে ওঠে। ইরা একটা ডিসিশন নিয়েছে, বাবা বোনের সাথে সকল সম্পর্ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিবে, শুধু মায়ের সাথে সম্পর্ক ঠিক রাখবে। ইরাকে কিছুক্ষণ আগে ফুল সজ্জিত বিছানায় বসিয়ে গেছেন সালমা শেখ ও শিউলি। যেহেতু বিয়ের কথা ছিল না, হুট করে হয়েছে, সেহেতু বউ আনার পরপরই বাড়ির
হেল্পিং হ্যান্ড ও ড্রাইভার দুজন মিলে যতটা পেয়েছে আরুষের রুম সাজিয়েছে। কিছুক্ষণ পর আরুষ রুমে আসে। ইরাকে বসে থাকতে দেখে ও এগিয়ে যায় ইরার দিকে, দরজা আটকে। বিছানায় বসে আরুষ ইরার দিকে একটা খাম বাড়িয়ে দেয়। ইরা নেয় সেটা, জিজ্ঞেস করে, কি আছে এতে? এখন এটা দিয়ে কি করবে ওটা তোমার পার্সোনাল ম্যাটার। ওকে। বাই দ্য ওয়ে, ফ্রেশ হয়ে নাও। এই ভারী শাড়িতে মেবি অস্বস্তি হচ্ছে। হ্যাঁ, ফ্রেশ হবো, এখন যাচ্ছি। তুমি এই ঘরে ওয়াশরুম ইউজ করো, এই পাশের রুম থেকে ফ্রেশ হচ্ছে, যাও। আচ্ছা। ইরা সুটকেস থেকে কালো রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরুষ টি শার্ট ও ট্রাউজার নিয়ে পাশের রুমে চলে যায়। ইরা ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। আরুষও একটু পর আসে, দরজা লাগিয়ে বলে, ইউ মাস্ট বি টায়ার্ড, ঘুমিয়ে পড়ো, গুড নাইট। বলে আরুষ সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইট অফ করবে। তার আগে ইরা বলে, আপনি আকাশকে কোথায় রেখেছেন? হোয়াট? ইউ হ্যাভ হার্ড। ইরার নির্লিপ্ত ভঙ্গিমায় আরুষ অবাক হয়, একটু থেমে হেসে বলে, ইয়েস আই ডিড। আচ্ছা, তুমি এই ব্যাপারে কিভাবে জানলে বলো তো? না মানে আই এম কিউরিয়াস। আরুষের এমন প্রশ্নে তা ইরার হলুদের দিনের কথা মনে পড়ে। যখন হলুদের অনুষ্ঠান শেষ হয় তখন সে নিজের রুমের দিকে যাচ্ছিল। ছাদের সিঁড়ি থেকে নেমে সামনে পা বাড়াতে ও কারো সাথে থেমে যায়। রুমে উকি দিয়ে দেখে এখানে আরুষ ও আজরান কথা বলছে। কারো কথা এভাবে শোনা অভদ্রতা, এইভাবে এরা চলে যেতে না। তবে নিজের নাম শুনে থেমে যায়। তাকে নিয়ে যে কথা হচ্ছে তা সে বুঝতে পারে। আরুষ আজরানকে বলছে, ভাই, আমি এটাকে বিয়ে করব। ওকে আমার ফার্স্ট থেকে পছন্দ হয়েছে, এখন কালই আমি ওকে বিয়ে করব। তুমি ম্যানেজ করে দাও। পাগলের মতো আর একটা কথা বললে দেব এক। যার বিয়ে খেতে এসেছিস তাকেই বিয়ে করতে চাস? এটা কোনো কথা? দেখো, তুমি হেল্প করতে পারলে বলো, নাহলে আই ক্যান মেক মাই ওন ওয়ে। আরুষ, তুই কি পাগলামি শুরু করছিস বলবি ভাই? 30টা মিনিট ধরে কি এক বিলাপ? ওকেই কেন বিয়ে করতে হবে? দেশে কি মেয়ের এতই আকাল? তাছাড়া ও ব্রাইড, অন্য কোনো মেয়ে হলে একটা, তাই বলে ব্রাইডকে ইম্পসিবল। তার মানে তুমি পারবে না, তাই তো? ওকে ফাইন, আমি নিচে ব্যবস্থা করে নেব। তুমি করে দিলে সহজ হতো, তাই বলা। আর এখন কঠিন, নাথিং মাচ। আর তুমি হেল্প করলে বলো, নইলে নাই, বাই। ওকে, করব। আরুষ চেয়ার থেকে উঠতে গিয়ে ওঠে না, আবার বসে। আজরান তা দেখে ফুস করে শ্বাস ছেড়ে বলে, কিন্তু কেমনে কি? এরা কি কোনোদিন তোকে বিয়ে করবে? লিসেন ব্রো, না করলে ট্রিক্স খাটিয়ে করাতে হবে, বাট করাতেই হবে। আর তুমি আছো না, আই ওয়ান্ট টু ম্যারি হার, ব্যাস, অ্যাট এনি কস্ট। আজরান বিরক্তি নিয়ে আরুষের দিকে তাকিয়ে বলে, এরা নিজের জামাইরে থুইয়া তোরে কোন দুঃখে বিয়ে করবে? ওর জামাই কি ওকে অন্য জায়গায় বিয়ে করতে দিবে নাকি? গাধা। উফ ভাই, জামাই তো ঝামেলা করলে রাস্তা থেকে সরিয়ে দাও। আজ তো ওকে দেখছো কোনোভাবে। ওর উপর নজর রাখো, কাল যখন এই বাড়ির উদ্দেশ্যে বের হবে তখন গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে দাও। একটু থেমে কিছু একটা ভেবে বলে, না থাক, কিডন্যাপ করো, অ্যাক্সিডেন্ট না, বাট যে কোনো মূল্যে ওকে সরিয়ে দাও। নো গ্রুম, নো ওয়ারিং। এই বলে আরুষ বেরিয়ে পড়ে রুম থেকে। ইরা লুকিয়ে পড়ে। ও কি রিয়াকশন দিবে এটা নিয়ে কনফিউজ। কেউ ওকে বিয়ে করবে বলে এত কিছু করছে, এজন্য ওকে খুশি হবে, নাকি ওর বিয়ে পণ্ড করতে চাইছে বলে দুঃখ পাবে? কিছুক্ষণ ভেবে ও বলে, এত ভাবার কি দরকার? আকাশের সাথে অনিচ্ছে বিয়ে হচ্ছে, আর যদি এর সাথে হয় অনিচ্ছেই হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? নাথিং। দেন এ নিয়ে মাথা না ঘামিয়ে বরং ঘুমিয়ে যাই, দ্যাটস উইল বি পারফেক্ট। ইরা চলে যায়। রুমে আজরান এখনো তবদা খেয়ে বসে আছে। ও নিজেকে বলে, কি বলে গেল আরুষ? কিডন্যাপ করতে আমাকে? ও কি পাগল হয়ে গেছে? ওর বিয়ের জন্য এখন আমি কিডন্যাপ করব? বাট আমি না করলেও ঠিক কিছু একটা করে দিবে। মাঝখানে আমার সাথে না কথা বলা অফ করে দিবে। ধ্যাত, আমাকে কিডন্যাপ করতেই হবে এখন। ইরার এসব ভাবনার মাঝে আরুষ ওর সামনে তুড়ি বাজায়। ইরা চমকে ওর দিকে তাকায়। আরুষ বলে, কোথায় হারিয়ে গেছিলেন ম্যাম? এমন সম্বোধনে ইরার কপাল কুঁচকে যায়। আরুষ তা দেখে বলে, কি কথা বলো, তুমি কি করে আকাশের কথা জানলে? আপনারা যে রুমে কথা বলছিলেন সেই রুমের পাশ দিয়ে যেতে গিয়ে শুনেছি। তুমি আবার রুমে আড়ি পাচ্ছিল না তো? ইরা চমকালো, ভরকালো। সে জানে সে আড়ি পেতেছে, তবে তার বিষয়ে কথা হচ্ছিল শুনেই তো পেতেছে। যদিও এটা করা উচিত না, তবুও করেছে। এখন তার আরুষের সামনে অস্বস্তি হচ্ছে। কিছু বলার আগেই আরুষ বলে, রিল্যাক্স, আই ওয়াজ জাস্ট কিডিং। বাই দ্য ওয়ে, নো ওয়ারিজ, আকাশ আমার কাছে আছে, হি ইজ কমপ্লিটলি ফাইন। কাল বাড়ি পৌঁছে যাবে, তুমি ঘুমাও এখন, গুড নাইট। বলে সে সুইচ টিপে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। ইরাও শুয়ে পড়ে। ঘরে এখন পিন ড্রপ সাইলেন্ট। নীরবতা ভাঙে ইরা, জিজ্ঞেস করে, আপনার নাম কি? আরুষ অবাক হয়।
তার ওয়াইফ তার নাম জানে না? ব্যাপারটা অবিশ্বাস্য। সে বিস্ময় নিয়ে প্রশ্ন করে, তুমি আমার নাম জানো না? সিরিয়াসলি ইরা? স্বাভাবিক না? টুডে উই মিট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম, সো হাউ কুড আই নো ইয়োর নেম? আর আমি আপনার ফ্যামিলি অনলি আঙ্কেল আন্টিকে চিনি, আর কাউকে না। কাজী বিয়ের সময় নাম বলেছিল, বাট আই ফরগট অ্যান্ড ইটস মাই ফল্ট, সরি। ইরা সহজ স্বীকারোক্তিতে আরো হতাশা মিশ্রিত শ্বাস ফেলে বলে, আরুষ, আরুষ শেখ। হোয়াট ডু ইউ ডু টু লিভ? আমার লেকচারার অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। হোয়াট? আপনি নর্থ সাউথ ভার্সিটির লেকচারার? আমি ওখানে স্টুডেন্ট, বাট আপনি, আপনাকে কখনো দেখিনি তো ভার্সিটিতে। আমি সবে কদিন হলো জয়েন করেছি, তাই হয়তো। হতে পারে। বেশ কয়েকদিন আমি এই বিয়ের বেড়ায় ভার্সিটি যাইনি। বাই দ্য ওয়ে, আপনার নামটা সুন্দর। ওকে, ঘুমান, গুড নাইট। এই বলে ইরা পাশ ফিরে শুয়ে পড়ে। আরুষ ইরার দিকে তাকিয়ে আছে। ইরা ওর নামের প্রশংসা করছে। ওর কি যে ভালো লাগছে, ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে নাচতে। অতঃপর নিজের ভাবনাকে আপাততের জন্য সাইডে রেখে ঘুমানোর উদ্দেশ্যে চোখ বন্ধ করে। শীতের নিস্তব্ধ রাত, বাহিরে কুয়াশার রাজত্ব চলছে। খুব আয়েশ করে বসে আছে গাছপালা প্রতিটি রন্ধে, মৃদু বাতাসও বইছে। এই পরিবেশের পাশাপাশি ঘুমিয়ে রয়েছে নববিবাহিত দম্পতি। দৃশ্যটি সুন্দর, বেশ সুন্দর। সকালে আরুষের আগে ঘুম ভাঙে। সে ফ্রেশ হয়ে নিচে যায় ব্রেকফাস্ট করতে। আরুষকে একা দেখে শিউলি তাকে প্রশ্ন করে, কিরে, তুই একা কেন? এরা কই? ও ঘুমাচ্ছে আপু। আচ্ছা, তাহলে ওকে পরে ডেকে নেব নে, একটু ঘুমাক। কাল বিয়ের ঝামেলাই ও নিশ্চয়ই ক্লান্ত। হ্যাঁ, তুমিও কি পরে উঠে ব্রেকফাস্ট করিয়ে দিও। আচ্ছা, তা দিব। এখন তুই খা। তুমি আরেকটা রুটি দেই মা। শেষের কথাটুকু শাশুড়ির উদ্দেশ্যে বলে শিউলি। সালমা বেগম বলে, না লাগবে না, তুই বসে যা খেতে। না, আমি এরার সাথে খাবো। এরা অপরিচিত জায়গায় আনইজি ফিল করতে পারে, তাই। সালমা বেগম হাসে। মেয়েটার সব দিকে খেয়াল থাকে। বলে, আচ্ছা ঠিক আছে। ইরার ঘুম ভাঙে ফোনের শব্দে। ঘুমের রেশ এখনো কাটেনি, তাই হাতছে হাতছে ফোন বের করে দেখে মা ফোন দিয়েছে। ও ফোন রিসিভ করে সালাম দিয়ে জিজ্ঞেস করে, কেমন আছো মা? তোকে ছাড়া ভালো নেই মা। বলে কেঁদে ফেলেন ইতি আহমেদ। এই একটা মানুষ, সে তাকে নিয়ে ভাবে, তার জন্য কাঁদে, তাকে নিয়ে চিন্তা করে। আর কেউ তা করে না, কেউ না। ইরা হাসে। মা এত কান্নাকাটি কেন করছো? আমি তো ঠিক আছি। জিজ্ঞেস করবি না তোর বাবা বোন কেমন আছে? মা এসব ফাউল কথা না বলি। ঠিক আছে, আজ নাইওরে আসছিস তো তোরা? দেখি আরুষের সাথে কথা বলে, তারপর ওনা গেলে আমি একা চলে যাব। কিন্তু ইরা, বিয়ের পর দিন স্বামী ছাড়া আসলে? কি, স্বামী ছেড়ে আসলে ঘরে ঢুকতে দেবে না, তাই তো? তা কখন বললাম? বেশি বুঝিস? তাহলে? বুঝিস না প্রতিবেশীরা একটা খবর পেলি কেমন নাচতে থাকে। কালকে ঘটনা নিয়ে এমনি সবার কথা শেষ নেই, তারপর আজও যদি একা আসিস তাহলে তো কথাই নাই। তাই যা বলার বলুক মা, ওদের কথা ধার কেন ধরছো? ওদের কাজ কিছু একটা পেলে সেটা নিয়ে না বুঝে লাফালাফি করা। যেমন কাল আকাশ পালানোর পর সবাই আমাকে নিয়ে বাজে কথা বলছে। কেন? আমি কি করছি এখানে? হ্যাঁ মা, এইসব ফালতু সোসাইটি নিয়ে আমাকে সেকেন্ড টাইম কিচ্ছু বলবা না প্লিজ। ইরা ফোন কেটে দেয়। রাগে ওর শরীর কাঁপছে। নেইভার সোসাইটি, হ্যাঁ। ইতি বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। মেয়েটার হুটহাট রাগার স্বভাবটা কমল না। পরক্ষণেই ওনার মনে পড়ে ইরা বাবা বোনের কথায় কি বলেছে। ওনার মন খারাপ হয়। বোঝে মেয়েটা বাবা বোনের উপর রেগে আছে। আদৌ কি তাই? না, ইরার মনে অভিমান চেপেছে। এই অভিমান কি আদৌ কোনোদিন ভাঙবে? জানা নেই। তবে অভিমান বড্ড খারাপ, কারণ দীর্ঘ সময়ের অভিমান থেকে যা জন্ম নেয় তা হলো ক্ষোভ। ইরার ওর বাবা বোনের প্রতি মনটা পিছিয়ে গেছে, সাথে সম্পর্ক। কে জানে এগুলো কবে ঠিক হবে? আদৌ ঠিক হবে তো? ইরা ও আরুষ ইরার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আরুষকে জোর করতে হয়নি, সে একবেলা সম্মতি দিয়ে দিয়েছে। গাড়িতে দুজনই চুপচাপ। আরুষ ড্রাইভ করছে। আচমকা সে বলে, ইরা, তুমি কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ বলুন। তুমি জানতে আমি গ্রুম রিপ্লেস করব, তাহলে তুমি চুপচাপ ছিলে কেন? চাইলে তুমি বলতে পারতে সবাইকে। সবাইকে বললে মেবি আপনি খুব খুশি হতেন। ইস, কেন বললাম না? I'm asking cause I'm curious, nothing much. আকাশের সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার অমতে, আপনাকে বিয়ে করেছি সেটা অমতেই। সো কিডন্যাপিং এর বিষয়ে কথা বলে লাভ কি? এইভাবে কিছু বলিনি। তার মানে আকাশের সাথে বিয়েতে তোমার মত ছিল না? আমার সাথে বিয়েতেও মত নেই, তো হোল লাইফ কিভাবে থাকবে? দেখা যাক কিভাবে থাকি। লিসেন, আই এম ওয়ার্নিং ইউ, ডিভোর্সের কথা মাথায় আনবে না, বুঝলে?
আপনি না বলেও আমি ডিভোর্সের কথা তুলতাম না। গুড। বাড়ি এসে ইতি আহমেদের সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমের দিকে পা বাড়ায় ইরা। বাবা বোনের দিকে ফিরেও তাকায়নি। ইরার এমন কাজে আরুষ বেশ অবাক হয়। শফিক আহমেদ ও ইশিকার হুট করে মন খারাপ হয়। যতই হোক বাবা বোন তো, একটু কথা তো বলতে পারত। পরক্ষণে মনে হয় কেন কথা বলবে, ওরা কি ওর সাথে কম খারাপ ব্যবহার করেছে? হুট করে অনুশোচনা হতে লাগলো তাদের। কেন জানে না, তারা কিচ্ছু জানে না। শুধু এতটুকু বুঝেছে ও ইরার সাথে এত এত খারাপ ব্যবহার করা উচিত হয়নি, একদমই না। আরুষের খাতিরদারি চলছে সেই আকারে। বাড়ির প্রথম জামাই বলে কথা, খাতির যত্ন তো মাস্ট। দুপুরের খাবার খেতে বসেছে সকলে। কি নেই টেবিলে? পোলাও, চিকেন ফ্রাই, বিফ, মাটন, ইলিশ মাছ, কই মাছ, মাছের মাথার মুড়ি ঘন্ট, 5 রকমের ভর্তা, চিংড়ির মালাইকারি ইত্যাদি ইত্যাদি। ইতি আহমেদ এটা সেটা বেড়ে দিচ্ছেন জামাইয়ের পাতে। তিনি খেয়াল করেন ইরা চুপচাপ ভাত নিয়ে বসে আছে, অল্প বিস্তর খাচ্ছে আস্তে ধীরে। তিনি ইরার উদ্দেশ্যে বলেন, কি রে ইরা, কেমন চুপচাপ ভাত নিয়ে বসে আছিস কেন? দাঁড়া, মুরগির মাংসটা নে, ভালো হয়েছে। উনি মাংসের বাটি তোলার আগে ইশিকা তাতুলে ইতস্তত কণ্ঠে বলে, মা, আমি ইরাকে বাড়িয়ে দেই, তুমি ভাইয়ার দিক দেখো কি লাগে। এই বলে ইশিকা ইরার পাশে দাঁড়িয়ে পাতে মাংস দিতে যাবে, তার আগে ইরা কর্কশ কণ্ঠে বলে, কোনো দরকার নেই, আল্লাহ হাত দিয়েছে আমায়, নিজে নিয়ে খেতে পারি। তাছাড়া আমার কথা আপনার না ভাবলেও চলবে, নিজের কাজ করুন। এই কথা বলে ইরা নিজের মতো খেতে থাকে। ইশিকা প্রচন্ড অপমানিত বোধ করে। অপমানের তাড়নায় হাত পা ছড়িয়ে কাঁদতে ইরার রাগ লাগছে অন্যদিকে। ছোটবেলা থেকে এত অবহেলা অপমান করে আজকে মেহমানের সামনে দরদ উগড়ে দিতে এসেছে। ন্যাকামো যত্ত সব। অপরদিকে আরও সকল কিছু শুকনো নজরে পরখ করছে। এটুকু তো সে বুঝতে পারছে কোনো একটা ঝামেলা আছে এদের বাবা, মেয়ে আর বোনের মধ্যে। দেখা যাক কি হয়। সেদিনই বিকেলে ইরাও আরুষ বাড়ি ফিরেছে। তারপর আগে যেমন ভার্সিটি যেত তেমনই যাচ্ছে। আরুষ ইরার গন্তব্য যেহেতু এক, সেই প্রেক্ষিতে সালমা বেগম চেয়েছিলেন তারা একসাথে যাক। আরুষও রাজি ছিল। একসাথে বেশি সময় থাকতে পারলে খারাপ কি? তবে ইরা তার আশায় জল ঢেলে দিল। বলল সে একা যাতায়াত করতে পারবে, আর সে আপাতত ভার্সিটিতে এই বিষয়ে কথা হোক তা চায় না। তাই তারা আলাদা আলাদা যায়। মাত্রই ভার্সিটি শেষ করে বের হয়েছে ইরা, সাথে আয়াত, তার বেস্ট ফ্রেন্ড। সে জানে ইরা বিবাহিত, তবে হাজব্যান্ডকে তা জানে না। প্রায় সে বলে ইরা স্বামীর সাথে দেখা করাতে, পাছে বিয়ের ট্রিট নিতে পারবে। তবে ইরা যেন নিজের স্বামীর টাকা বাঁচাতে মরিয়া, তাই সে শুকনোভাবে বিষয়টা এড়িয়ে যায়। এটা আয়াতের মত। তবে ইরা তো চায় না দেখা করাতে, কারণ ভার্সিটিতে বিষয়টা ছড়াবে। একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এভাবে পুরো প্রতিষ্ঠান জানবে। তাদের দেখলে আলোচনা করবে। দরকার কি লোকজনকে আলোচনার টপিক দিয়ে? আয়াতকে বিদায় দিয়ে ইরা বাড়ির পথ ধরল। এমন সময় হুট করে কোথা থেকে আকাশ ওর সামনে চলে আসে। এমনটা হঠাৎ হয় ইরা হকচকিয়ে গেল। আকাশকে দেখে আরো অবাক হলো। তবুও রাগে কণ্ঠে বলে, এটা কোন ধরনের ব্যবহার? পথ ছাড়ুন। ইরার কথা যেন পাত্তাই দিল না আকাশ। এগিয়ে এসে শক্ত গলায় বলল, তুমি বিয়ে করেছো? হ্যাঁ তো। বিয়েতে পৌঁছাতে একটু দেরি হলো, অমনি তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে? আপনি বিয়ের আসর ছেড়ে পালিয়েছিলেন, তারপরও আমার সামনে দাঁড়িয়ে কোন সাহসে জিজ্ঞেস করেন আমি কেন বিয়ে করেছি? হ্যাঁ, আমি পালাইনি, কিডন্যাপ করা হয়েছিল আমায়। কিডন্যাপ? তুমি চাইলে অপেক্ষা করতে পারতে, বাট ইউ ডিডেন্ট। আমার চেয়ে টাকাওয়ালা মাল পেয়ে বিয়ে করে নিয়েছো। মুখের ভাষার কি শ্রী ইচ্ছে! কি বলবো, তা তোমাদের মতো মেয়েদের চেনা আছে আমার। তা তোমার সোকল্ড বরের সাথে তুমি খুশি তো? মানে? কুটিল হেসে ইরার পুরো শরীরে চোখ বোলায়। কথার মানে বুঝতে ইরার সময় লাগে না। রাগে শরীর রিরি করে ওঠে। ঠাস করে চর বসাতে যায়। তার আগে কেউ শক্তপোক্ত হাতের ঘুষির আঘাত হানে আকাশের মুখে। হঠাৎ আক্রমণে সে দূরে ছিটকে পড়ে। পাল্টা আক্রমণেরও সুযোগ পায় না। ইরা ওভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। আরুষ? হ্যাঁ, আরুষ মারছে আকাশকে। একটু পর আকাশের আর্তচিৎকারে ওর হুঁশ আসে। আরুষকে মেরিয়ে যাচ্ছে। আকাশ পারছে না তার সাথে। প্রথম আঘাতটা জোরে সরে পড়েছিল কিনা। এক পর্যায়ে থামে আরুষ। রাগে শরীরের রক্ত টকবক করছে। আকাশের কলার চেপে হুমকি দিয়ে মৃদু চিৎকার করে, তোকে যদি ওর আশেপাশে দেখি না, খুন করে ফেলবো। আই রিপিট, খুন করে ফেলবো। আকাশকে লাথি দিয়ে উঠে দাঁড়ায়। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। ইরার কাছে এগোয়। আর ইউ ওকে বেব? ইরা চমকালো। কি বললো লোকটা বেব? আহ ন্যাকা। আই এম ফাইন, বাট কিছু একটা দেখে সে থেমে গেল। আরো অধৈর্য হলো। বাট হোয়াট? ব্লাড আপনার হাতে? আমার না, ওই বাস্টার্ডের। আকাশকে দেখিয়ে বলল, চলো যাই।
ওয়েট, আপনি ড্রাইভ করবেন? তোমার কে? আমায় চাবি দিন, আমি ড্রাইভ করব। কি? তারপর আমি অ্যাক্সিডেন্ট করিয়ে মারো না? ইরা বিরক্ত হলো, গাড়ির দিকে গেটে এলো। পিছনে আরুষ এলো। গাড়ির সামনে গিয়ে ইরা আবার চাবি চাইলো। আরুষ আবারও একই কথা বলল। ইরা শেষমেশ বিরক্ত হয়ে নিজেই আরুষের পকেট হাতে চাবি বের করে বলল, গাড়িতে আমিও থাকবো। অ্যাক্সিডেন্ট আপনার হলে আমারও হবে, আর আপনি আপনার ওয়াইফের সাথেই মরবেন। এবার চুপচাপ গাড়িতে উঠুন। আরুষ ইরা বাড়ি ফিরে। আরুষ তো ইরার প্রশংসায় পঞ্চমুখ। তার ড্রাইভিং স্কিলের ওপর সে মুগ্ধ। বাসায় এসে ইরা আরুষের হাতে ওয়েন্টমেন্ট লাগিয়ে দেয়, তারপর ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। আরুষের খুশি দেখে কে? রাতে খেয়ে ঘুমিয়ে পড়ে ওরা। সকালে আরুষের আগে ঘুম ভেঙে যায়। উঠে বসে আস্তে ধীরে। ইরার দিকে তাকায়। উল্টো দিকে ফিরে ঘুমে আছে মেয়েটা। ঘুম ঘুম চোখে আরুষ হেসে ফেলে। বিছানা থেকে নেমে ইরার পাশে গিয়ে ইরার মুখোমুখি হাঁটু গেড়ে বসে। কি সুন্দর মেয়েটা! ওর চুলগুলো সবচেয়ে বেশি সুন্দর। ওর ঠোঁটো। মনে মনে কথাগুলো আউড়িয়ে হাসে আরুষ। ও যে প্রেমে পড়েছে। এই মিষ্টি দেখতে মেয়েটার প্রেমে পড়েছে সে। আস্তে ধীরে নিজের মুখ ইরার মুখের কাছে এগিয়ে আনে। মেয়েটার ঠোঁটের দিকে তাকায়, তারপর চোখের দিকে। আচমকা ইরা চোখ মেলে। আরুষ চমকে ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে বিব্রতকর করে ফেলে। একদম হুট করে মেয়েটার ঠোঁটে ঠোঁট ছোঁয়। নিজের হুট করে করা কাজে লজ্জা পেল কিঞ্চিত। ইরা চমকে গেল। আরুষের হুট করে করা কাজে হৃদয় যেন চমকে উঠল। আরুষের দিকে তাকালো। তা দেখে আরুষ বাঁকা হাসে। গুড মর্নিং। ইট ওয়াজ মর্নিং কিস বলে ছিটকে উঠে দাঁড়ায়। আমি ফ্রেশ হতে গেলাম। এক প্রকার দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ইরা উঠে বসে, ঠোঁটে হাত দেয়। তারপর হুট করে লাজুক হেসে ওঠে। সেও তো এই ছেলেটার প্রেমে পড়েছে, যে অন্যের সামনে রাগী আচরণ করলেও নিজের বাড়ির লোকের সাথে কত মিষ্টি আচরণ করে, বিশেষ করে নিজের মা আর ইরার সাথে। এই বিষয়টাই তো ইরাকে আরুষের প্রতি দুর্বল করেছে, প্রেমে ফেলেছে। তবুও ইরা ঠিক করে নিজের অনুভূতি এখন প্রকাশ করবে না। কেন? হয়তো লজ্জায় কিংবা অস্বস্তিতে। বেশ কিছুদিন পার হয়েছে। আরুষ ক্লাস শেষে মাত্র ভার্সিটি থেকে বের হলো। তখনই তার সামনে দুটো ছেলে এলো, যাদের দেখে সে রীতিমতো অবাক হয়ে বলল, তোরা এখানে? কাল দেখে এসেছি, তাই ভাবলাম দেখা করি। আচ্ছা। তুই আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? দিস ইজ নট ফেয়ার ইয়ার। বিয়ের কথা তোদের কে বললো? আজরান ভাই। ভাই না বললে তো জানতামও না। আসলে সব এত তাড়াহুড়ো করে হয়ে গেছে, তাই বলতে পারিনি। চল, তোর বিয়ে খাইনি তো কি হয়েছে, এখন ট্রিট দিবি আমাদের। ভার্সিটি থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্টুরেন্টে বসে আছে আরুষ, নাহিদ ও ফারাজ। তিনজন ভার্সিটি লাইফের বন্ধু। ফারাজ নাহিদ কয়েক বছর হলো বাইরের দেশে গিয়েছে, ওখানে চাকরি করে। অর্ডার দে। শার্টের হাতা গুটিয়ে বলল আরুষ। তারা খাবার অর্ডার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে। টুকটাক গল্পগুজব করার পর ফারাজ বলল, তা ভাবিকে দেখা, তাকে দেখার জন্য কত কিউরিয়াস আমি। খানিক রসিকতা করে বলল সে। আরুষ নিজের ফোনে ইরার ছবি বের করে ওদের দেখালো। তারা প্রশংসা করলো ইরার। কিছুক্ষণ পর নাহিদ বলল, একটা খেলা খেলি চল। আরুষ ও ফারাজ দুজনে উৎসুক দৃষ্টিতে তাকালো নাহিদের দিকে। ভার্সিটি শেষ করে আয়াতের সাথে ফুচকা খেতে গিয়েছে ইরা। হুট করে ইরার ফোন এলো আরুষের। ও ফোন তুললো। ওপাশ থেকে অপরিচিত কণ্ঠ শোনা গেল, আপনি কি ইরা? হ্যাঁ, আপনি কে? আমি আরুষের বন্ধু। আরুষের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা হসপিটালে নিয়েছি। আপনি তাড়াতাড়ি আসেন। আমি অ্যাড্রেস মেসেজ করছি। ইরা ঘাবড়ে গেল, বলল, কোন হসপিটালে নিয়েছেন ওকে? আমি টেক্সট করে অ্যাড্রেস জানাচ্ছি। আচ্ছা। গলা কাঁপছে ইরার। কিছু সময় পর ফোনে অ্যাড্রেস পাঠায় লোকটা। তা দেখে ইরা কোনো মতে আয়াতকে বলে উদ্ভ্রান্তের মতো হসপিটালে ছুটে। কিছুক্ষণের মধ্যে হসপিটালে পৌঁছায় ইরা। লোকটাকে ফোন করে, জিজ্ঞেস করে কোন ফ্লোরে। লোকটা বলে সে যেন গ্রাউন্ড ফ্লোরে অপেক্ষা করে, সে আসবে। ইরা অপেক্ষা করছিল, তার সময় যেন কাটছিলই না। একটু বাদেই কেউ একজনকে ডাকে, ইরা। ইরা তাকায়। দুজন ছেলে, তারা এগিয়ে এলো, বলল, আমি নাহিদ, আমি কল করেছিলাম। আর ও ফারাজ। ও, আরুষ কই? ওর কি অবস্থা এখন? আপনি একটু শান্ত হন, পানি খাবেন? আমি ঠিক আছি। আরুষের অবস্থা কি সেটা বলুন না। আরুষ কমপ্লিটলি ফাইন ভাবি। মানে আমরা একটু মজা করেছি আপনার সাথে, বলতে পারেন প্র্যাঙ্ক। তার এইসব মজায় সায় ছিল না, নাহিদের জোরাজুরিতে বাধ্য হয়েছে। আরুষ জানে এগুলো? হ্যাঁ ভাবি জানে, আইডিয়াটা আমার ছিল। আপনার সাথে এমন করাই আমরা অনেক সরি ভাবি। আসলে কথা শেষের পূর্বে ইরা সজোরে থাপ্পড় বসিয়ে দিল ওর গালে। নাহিদ অবাক হয়ে ওর দিকে তাকালো।
ইরা যে রাগে হিতে হিত জ্ঞান হারিয়ে ফেলেছে বুঝতে বাকি রইল না। সে বোঝানোর চেষ্টা করে। ভাবি আমার কথা। নেক্সট টাইম এমন ফালতু প্র্যাঙ্ক আমার সাথে করার আগে দুবার ভাববেন। সরি। নতজানু হয়ে মাফ চাইল নাহিদ ও ফারাজ। বুঝলো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ইরা হনহনে সেখান থেকে চলে যায়। কোনো মতে বাড়ি এলো ইরা। ওর রাগে শরীর কাঁপছে। কলিং বেল বাজালো। বাড়ির কাজের লোক দরজা খুলে দিল। এরা ভিতরে ঢুকলো। দেখলো আরো সকলের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। অন্যরাও বলছে। ওকে দেখে রাগটা যেন আরো বেড়ে গেল ইরা। আরো অনুমতি না দিলে নিশ্চয়ই ওরা এমন মজা করার সাহস করতো না। এত সেন্সিটিভ বিষয় নিয়ে মজা করা মোটেও উচিত না। ইরা নিজের রাগ সামলাতে পারল না। হনহনিয়ে এগিয়ে গিয়ে সপারে চর বসালো আরুষের গালে। সবাই হতবিহম্বল। আরো সবাক হয়ে ইরার দিকে তাকালো। ইরার ক্ষিপ্ত দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল। নিজের করা কাজের জন্য নিজেরই রাগ হচ্ছে এখন। ইরা রাগের বসে মৃদু চিৎকার করে বলেন, জোকার মনে হয় আমাকে? নাকি আমি এখানে স্ট্যান্ড আপ কমিটি করছি যে আমার মাধ্যমে তোমরা এন্টারটেইন হবে? আরুষ চুপ করে নতমস্তকে দাঁড়িয়ে আছে। কি বলবে বুঝতে পারছে না। বাড়ির সবাই এখানে। ওর নিশ্চুপতায় এরা আরো রাগে। কথা বলো আরুষ। যে কাজ নিয়ে দ্বিতীয়বার কথা বলতে পারবে না সেই কাজ কেন করো? ইরামা, কি হয়েছে? আরুষ কি করেছে? সালমা বেগম অবাক হয়ে প্রশ্ন করেন। এতদিনে মেয়েটাকে সে চিনেছে। অকারণে রাগে না সে। ওনার ভয় হয়। আরুষের পিঠে চাপড় মেরে জিজ্ঞেস করেন, কিরে বাপ, কি করছিস? আমি পরে সব বুঝিয়ে বলবো মা। ইরা হনহনিয়ে সেখান থেকে চলে যায় নিজের রুমে। আরুষ ইরার পিছন পিছন আসে। মেয়েটাকে মানাতে হবে। এতে কাণ্ড দেখে আহনাব বলে, এই আরুষও না বেশি বেশি করে সবেতে। তুই জানিস কি হয়েছে ওদের মধ্যে? না মা, তোমার শতগুণে আবৃত্তি ছেলের ব্যাপারে আমি কিছু জানি না। রুমে এসে ইরা কাঁধের ব্যাগ ছুঁড়ে মারে। আরুষ রুমে আসে। দরজা আটকায়। ইরাকে মানানোর জন্য ইরার হাত ধরলে ইরা ঝাড়া মেরে হাত ছাড়িয়ে নেয়। আরুষ তা দেখে কাতর গলায় বলল, এরা প্লিজ। কি প্লিজ আরুষ? ঠিক কি কারণে এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে প্র্যাঙ্ক করতে হবে তোমাদের বলো? ভাবতে পারো নিউজটা শোনার পর আমার কেমন লাগছিল? এরা, আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, প্লিজ। আরুষ বুঝাতে চায় ইরাকে। হাত নাড়িয়ে বুঝিয়ে সকল ঘটনা বলে সে। এরা, আমি জানি এমন করা আমার উচিত হয়নি, কিন্তু কথা শেষ হয় না আরুষের। ইরা শেষ করতে দেয় না। তাকে সম্পূর্ণ থামিয়ে দেওয়া হয়। আরুষের হাত থেমে গেল। নিজের সাথে কি হচ্ছে বুঝতে সময় লাগলো তার। খেয়াল আসতে মেয়েটার কোমর দু হাতে জড়িয়ে নিল। খানিক বাদে ইরা সরে এলো। তারপর আরুষকে জড়িয়ে ধরলো। আরুষও জড়িয়ে ধরলো। ইরা বলল, থাপ্পড়ের জন্য সরি, বাট তুমি ওটা ডিজার্ভ করো। আমি জানি আমি ওটা ডিজার্ভ করি। এরা, আমি সত্যি সরি। তখন বন্ধুদের তালে তালে কিভাবে যেন রাজি হয়ে গিয়েছিলাম। ইটস ওকে। নেক্সট টাইম আর এমন করবে না প্লিজ। ঠিক আছে। একটা জিনিস কি নোটিস করেছো? কি? তুমি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমায় তুমি করে বলছো। করেছি তো নোটিস। কেন, তুমি ডাকে কোনো সমস্যা? না না, কি সমস্যা হবে? আমি আরো খুশি। জানো, আপনি ডাকটা না পরপর শোনায়, আর তুমি ডাকটা আপন। তুই ডাকটা কিন্তু আরো বেশি আপন শোনায়। ওটা ডাকি? তড়িৎ বেগে মাথা নেড়ে বলল আরুষ। ইরা তা দেখে হাসলো। আচ্ছা ঠিক আছে। বাড়ির সকলে নিজেদের ব্যাগ গুছগাছ করছে। গতকাল হুট করে আরুষ এসে বলল কোথাও পিকনিকে যাওয়ার জন্য। সকলে রাজি হলো। একটা মাইন্ড রিফ্রেশমেন্টের দরকার সকলেরই। সকলে গাড়িতে বসে আছে। সামনে ড্রাইভিং সিটে বসে আছে আহনাফ। তার পাশে আরুষ। ব্যাক সিটে ইরা, শিউলি, সালমা বেগম এবং আরিফ আহমেদ বসে আছেন। সকলে টুকটাক ভালোই গল্প করছিল। মাঝে সালমা জিজ্ঞেস করলেন, ইরা, তুমি সেদিন ওভাবে রেগে গিয়েছিলে কেন? ইরা আরুষের দিকে তাকালো। আরুষও ইরার দিকে আর চোখে তাকায়। ইরা সেদিক থেকে চোখ সরিয়ে সালমার দিকে তাকালো। ওনাকে সব খুলে বলল। সালমা চটে গেলেন। আরুষকে ধমকে বললেন, এসব কি আরুষ? ও নিজে গিয়েছিল বলে আমাদের বললে আমাদের অবস্থা কেমন হতো ভাবতে পারছো? তুমি কি এখনো বাচ্চা? আরুষ অসহায় মুখে ইরার দিকে তাকালো। ইরা তা দেখে ভ্রু নাচালো। আরুষ মায়ের দিকে তাকিয়ে অনুতপ্তে সুরে বলল, সরি মা, আমি ভাবিনি এত দূর বিষয়টা চলে যাবে। এরপর আর এমন করবি না। মায়ের রাগ কমেছে বুঝলো আরুষ। ইরা নীরবে সব দেখে গেল। কিছু বলল না। শিউলি আর সালমার সাথে গল্পে মেতে গেল। কথার মাঝে মধ্যেই হেসে উঠছে খিলখিলিয়ে। আরুষ লুকিং গ্লাসে দেখল। মেয়েটা সচরাচর হাসে না, কিন্তু কেন? মেয়েটা কি জানে না তার হাসি প্রাণ নিতে জানে? তার হাসি অন্যের বুকের স্পন্দন বাড়িয়ে দেয়, জানে না? ইরা লুকিং গ্লাসে তাকালো গল্পের মাঝে। আরুষ তখনও তাকিয়েছিল। দুজনের দৃষ্টিতে মিলন হয়। ইরা মুচকি হাসে। আরুষও হাসে। কিছুক্ষণ পর ওরা পিকনিক স্পটে পৌঁছালো। পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়ে কাজে লেগে পড়লো সকলে।
ইরা মাদুর বিছাচ্ছিল ঘাসে ভর্তি মাটিতে। আরুষ এগিয়ে এসে সাহায্য করে তার কাছে। মাদুরের অপর প্রান্ত ধরে, যা দেখে ইরা তার দিকে তাকায়। আরুষ মৃদু হাসে। তাদের কাজকর্ম সালমা দেখেন। আরিফ সাহেবকে ইশারা করে দেখান। আরিফ সাহেব ইরা আরুষের দিকে তাকিয়ে সালমার দিকে তাকান, তারপর হেসে ওঠেন। সালমাও হেসে ওঠেন। হাসির তালে দুলে ওঠে তাদের প্রবীণ শরীর। এই হাসি প্রশান্তির, তৃপ্তির। তাদের ছেলের জন্য তাহলে তারা ভুল পাত্রী বাছেননি। রান্না শেষ করলো সকলে মিলে, একসাথে খেলো। এখন ফিরে যাওয়ার জন্য গোছগাছ করছে। আস্তে ধীরে সকলে রওনা হলো বাড়ির দিকে। সব স্বাভাবিক চলছে, কিন্তু জীবন কি এত স্বাভাবিক চলে? না, জীবন তো প্রতি পদে চমক দিতে পছন্দ করে। আকাশ গুমুট করে আছে মেঘে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ইরা একটা রেস্টুরেন্টে বসে আছে, অপেক্ষা আয়াতের। ইরা আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্টের ডেকোরেশন দেখতে থাকলো। তখন একটা টেবিলে দেখলো একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে আছে। বয়স কত, 8 কি 9 বছর। পাশে মধ্যবয়স্ক এক লোক, হয়তো মেয়েটার বাবা। মেয়েটাকে হাতে তুলে খাবার খাইয়ে দিচ্ছে। মেয়েটা মাঝে মধ্যে খেতে নাকচ করে চোখ মুখ কুচকাচ্ছে, আর লোকটা মেয়েকে কোনোভাবে মানিয়ে খাইয়ে দিচ্ছে। এরা সব বিষয় দেখলো, তারপর মুখ ঘুরে নিল, চোখ বন্ধ করলো, হাত শক্ত করে মুষ্টিবদ্ধ করলো। চোখ বন্ধ রেখে মস্তিষ্কে খোঁজার চেষ্টা চালালো তার কি এমন কোনো স্মৃতি আছে তার বাবার সাথে। কিছু সময় পর ব্যর্থ হলো, পেল না এমন কোনো স্মৃতি। ধীরে ধীরে শক্ত মুষ্টিবদ্ধ হাতটা নরম হয়ে এলো, চোখ খুলে ফেললো। কেন যেন খুব কষ্ট হচ্ছে আজ, কান্না পাচ্ছে অনেক। তার কাছে তো তার বাবা থেকেও নেই। ইরা দ্রুত সামনের পানির গ্লাস থেকে ঢকঢক করে পানি গিলে ফেলল। জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রাগ হচ্ছে প্রচুর, নিজের ভাগ্যের উপর, বাবা বোনের উপর। আয়াত এলো তখন, এসে অনেকবার দুঃখ প্রকাশ করলো দেরি করার জন্য। এরা ওকে বসতে বলল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলো তার জন্য। গল্পে মেতে উঠলো আয়াতের সাথে। পরদিন সকালে ইরার মা ইতি আহমেদ ফোন করলেন, মেয়েকে বাড়িতে ডাকলেন জরুরি তলবে। ইরা কারণ জানতে চাইলে উনি বললেন না, বললেন বাড়িতে এলে বুঝতে পারবে। ইরা বাড়িতে গেল। কলিং বেল বাজালে ইশিকা দরজা খুলে দিল। দরজা খুলে কোনো কথা না বলে ইরাকে জড়িয়ে ধরল। ভেজা গলায় বলল, আই এম সরি ইরা, প্লিজ মাফ করে দে আমাকে। আই এম প্রমিস আই উইল নেভার ডু এনি মোর রাফ বিহেভ উইথ ইউ। ইরা হঠাৎ আক্রমণে ভরকালো। পরিস্থিতি খেয়ালে আসলে আশেপাশে তাকালো। এরপর নিজে কিছুটা ধাক্কা দিয়ে ইশিকাকে সরিয়ে দিল। বিরক্ত গলায় বলল, এগুলো কি নাকামি? হ্যাঁ, বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই ভেতরে চলে যায়। ইশিকা তার যাওয়ার দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। ইরা ইতি বেগমের কাছে যায়। মা কি হয়েছে বলো তো? আপু এত ভালো বিহেভ কেন করছে? উনি গতকাল রাতের কথা ইরাকে বললেন। কাল রাতে ইশিকাকে ইতি আহমেদ ইরা রুমে যেতে দেখেছিলেন। তখন রাত প্রায় 11:39। উনি কৌতূহলী হলেন, ইরা রুমে গেলেন। ইশিকার রুমে দাঁড়িয়ে ছিল দরজার বিপরীতে মুখ করে। কিছু বলবে মা? ইতি অবাক হলেন। ইশিকা তাকে দেখলো কি করে? সে তো উল্টো দাঁড়িয়ে। উনি নিজেকে সামলে বললেন, না, ঘুমাতে গিয়ে এখানে কি করছো? জানো মা, আজ মনে হচ্ছে আমি ভুল, প্রচন্ড পরিমাণে ভুল। ইতি আরেক দফা চমকালেন। তার দুজন মেয়ে সোজাসাপটা কথা বলে, কোনো কথা মনে এলে মুখের উপর বলে দেয়। উনি বিস্ময় নিয়ে প্রশ্ন করেন। ইতি এগিয়ে এসে ইশিকার কাছে দাঁড়ান। কি হয়েছে মা, এসব বলছিস কেন? মা, ওর সাথে এতদিনের ঝগড়াঝাটি সব অহেতুক লাগছে। একটা ফালতু রিজনের দোহাই দিয়ে ওর সাথে বাজে ব্যবহার করেছি, তাই না? ইশিকা অশ্রু চোখে হাসলো। ইতি অবাক হচ্ছে, প্রচন্ড পরিমাণে অবাক হচ্ছেন। ইশিকা এসব বলছে? তিনি ধীর কণ্ঠে থেমে থেমে বললেন, তা তো করছই, কিন্তু এইসব এখন কেন বলছো? কারণ আমার মনে হচ্ছে আমি ইরাকে নিয়ে হিংসে করতাম। হিংসে? মা, তুমি ওকে এত ভালোবাসতে, আমার মনে হতো তুমি ওকে সবার থেকে বেশি ভালোবাসো। ও আমার ভালোবাসে ভাগ বসাচ্ছে। কত বড় বোকামি করলাম। ইশিকা কান্না শুরু করলো। ইতি হতবাক। উনি বললেন, তুমি এসব ভাবতে? ইশিকা, তুমি এটা ভাবলে কি করে আমি তোমায় ভালোবাসি না? ইশিকা কান্না করেই যাচ্ছে। ইতি ইশিকাকে জড়িয়ে ধরলেন, মাথায় হাত বুলালেন। কেঁদো না সোনা, ইরাকে সব খুলে বলো, ও নিশ্চয় বুঝবে। ইতি ঘরে এলেন। ইশিকাকে বুঝিয়ে ঘুমাতে পাঠিয়েছেন। উনি বিছানায় বসলেন। আচমকা শফিক আহমেদ ডেকে উঠলেন। ইতি, তুমি ঘুমাওনি কেন? কয়টা বাজে খেয়াল আছে? ইশিকা ঘুমালো? তুমি শুনছো? ও ঘুমিয়েছে। আমরা বেশি বেশি করছি ইরার সাথে। ইতি অবাক হলেন আরো। আজ যেন সে প্রতিপদ অবাক হচ্ছেন। উনি বললেন,
আজ এসব বলছো কেন? তোমাদের বাবা মেয়ের কি হয়েছে বলো তো? অনুশোচনা বড় ভয়ঙ্কর, বুঝলে? ইরার প্রতি কোথাও একটা ক্ষোভ ছিল আমার। আজ বলি কেন ক্ষোভ ছিল। প্রথমত, আমি ইরার জায়গা চেয়েছিলাম সেবার ছেলে হোক। দ্বিতীয়ত, তোমার শরীরের কন্ডিশন কত খারাপ হয়েছিল সেটাও আরেকটা কারণ। অনেক চিপ কারণ এগুলো, তবে সত্যি। ইতি শফিক আহমেদের দিকে তাকিয়ে আছেন, বললেন, এখানে তো ওর দোষ নেই। সেটা এখন বুঝছি, আগে যে কেন বুঝলাম না। আচ্ছা ইতি, সব কি আবার ঠিক করা যায় না ইরার সাথে? কাল ইরাকে আসতে বলি, ওর সাথে কথা বলো। ইরা সব শুনলো, কেন যেন রাগ হলো। এত চিপ কারণে ওর সাথে এতদিন এত খারাপ বিহেভ করছে। ওর কি দোষ যে ওর মা ওকে বেশি ভালোবাসা দেখায়? ওর কি দোষ ও ছেলে হয়ে জন্মায়নি? ওর কি দোষ যে ওর জন্মের পর ওর মায়ের শারীরিক অবস্থা খারাপ ছিল? নেই তো কোনো দোষ। তাহলে কেন? ও ছোটবেলা থেকে যে ট্রমা ফেস করেছে তার কষ্ট কি সামান্য সরি বললে মুছে যাবে? প্রতি রাতে নিশ্চুপে যে কান্না করেছে সেই দিনগুলো কি সামান্য সরি বললে ওর জীবন থেকে মুছে যাবে? ইরা যখন মায়ের রুম থেকে বেরোলো তখন তার সামনে শফিক আহমেদ এলেন। তাকে দেখে ইরা পাশ কাটিয়ে চলে আসে নিজের রুমে। শফিক আহমেদ সেদিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলেন। চোখটা জ্বলছে, বুকটা হালকা ব্যথা করছে। কেন এমন হচ্ছে? ইরা নিজের রুমে এসে দাঁড়ায়, তখন ইশিকাও রুমের ভিতরে এসে দাঁড়ায়। ইরা নিজের হাতের ঘড়ি খুলতে খুলতে বলে, কারো রুমে ঢোকার আগে অনুমতি নেওয়াটাও ভদ্রতার মধ্যে পড়ে। তাহলে কি আমি ধরে নেব তুমি ভদ্র নাও? বলতে বলতে ইশিকার দিকে তাকায়। ইশিকা চুপ করে থাকে। ইরা নিজের কাজ করতে থাকে। কিছু সময় পর ইশিকা বলে ওঠে, সরি ইরা। হঠাৎ এত সরি কারণ? মা তো সব বলেছে না? বলেছে। ইরা প্লিজ, আমরা সব ঠিক করে নেই প্লিজ। একটু রুমের বাইরে গেলে ভালো হতো, আমি একটু ঘুমাবো। ইশিকা হতাশ হয়ে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরা তা দেখে দরজার দিকে হাত বাড়িয়ে একটু টেনে টেনে বলে, প্লিজ। ইশিকা বেরিয়ে যায়। ইরা ঠাস করে দরজা বন্ধ করে দেয়। এরপর মাথা চেপে বিছানায় বসে পড়ে। কি করবে বুঝতে পারছে না। এতদিনের ক্ষোভ ওর এই আধে খেতায় কমবে না। দুপুরে খাবার টেবিলে বসে আছে সবাই। একটু পর কলিং বেল বেজে উঠল। ইরা রুম থেকে বেরিয়ে খাবার টেবিলে যাচ্ছিল। বেল বাজায় সে দরজা খুলতে যায়। দরজা খুলে দেখে আরুষ দাঁড়িয়ে। ইরা অবাক হলো। তুমি? কি রে ইরা, ছেলেটাকে এইভাবে দাঁড় করিয়ে রেখেছিস কেন? কথাটা বলতে বলতে এগিয়ে এলেন ইতি। ইরার ঘোর ভাঙল যেন। ও সরে দাঁড়ালো। আরুষ ভিতরে ঢুকলো। ইরার অবাক দৃষ্টি এখনো ওর উপরে আছে। আরুষ হাসলো। হাতে থাকা মিষ্টি দই ইতির হাতে দিল। ইতি তা দেখে বললেন, এত কিছু কি দরকার বাবা, তুমি বসো বসো। অন্যরাও ততক্ষণে হন্তদন্ত হয়ে এখানে এসেছে। ইরা বাড়ির দরজা আটকালো। বাড়ির সকলে আরুষকে নিয়ে মেতে আছে। আরুষ ইরার রুমে সোফায় বসা ছিল। ইরা তার পাশে বসলো। আমায় জানাওনি কেন তুমি আসছো? তুমি তো জানাওনি। মাকে তো বলেছিলাম। আমাকে তো বলনি, তাই আমিও বলিনি। ইরা আরুষের দিকে চোখ ছোট করে তাকালো। আরুষ তা দেখে বলল, আমার শাশুড়ি মা আমায় ডেকেছে লাঞ্চের জন্য, না করে কি করে? ও বাই দ্য ওয়ে ইরা, বাবা এই শিক্ষা ওনার সাথে সব ঠিক করেছো? ইরা অবাক হলো। সে তো আরুষকে কিছু বলেনি। তাহলে? আরুষ নিজেই বলল, মামাই বলেছে। বিয়ের পরদিন যেদিন আসলাম না, ওই দিন যাওয়ার আগে মামা সব বলেছে। ও আমি জানতাম না। এবার বলো, সবকিছু স্বাভাবিক? না, আরুষ পরে এসব নিয়ে কথা বলবো। ইরা এড়িয়ে গেল। আরুষ হতাশ হলো। এটুকু সে জানতো ইরা এত সহজে মানবে না। খাবার টেবিলে বসে আছে সবাই। ইশিকা ইরার পাতে খাবার তুলে দিল। অন্যরা অবাক হলে ইরা পাত্তা দিল না। খেতে লাগলো নিজের মতো। বিকেলে চলে যাওয়ার সময় হলো। ইরা রেডি হচ্ছিল। শফিক আহমেদ দরজায় নক করে এলেন ঘরে। ইরা দেখলো, কিছু বলল না। শফিক আহমেদ উসখুস করছেন, কিছু বলতে চাইছেন। অবশেষে ইরাকে ডাকলো। ইরা, মা। বলুন, কি বলবেন? কিছু কথা ছিল। আজকের করা ব্যবহারের জন্য আমি দুঃখিত। আচ্ছা। নির্লিপ্ততা বজায় রেখে বলল ইরা। শফিক আহমেদ হতাশ হলেন প্রচুর। ইরা যে তার সাথে কথা বলতে অনিচ্ছুক তা প্রকাশ্য। তিনি চলে গেলেন। ইরা নিজের চুল আঁচড়াচ্ছিল। শফিক আহমেদ যেতেই চিরুনিটা হাত থেকে রেখে দিল। ধপ করে বসলো চেয়ারে। কষ্ট হচ্ছে প্রচন্ড পরিমাণ। কেন এমন হচ্ছে? আরও সকল কিছু লক্ষ্য করেছে। ইরা যে সব ঠিক করতে অনিচ্ছুক তা সে বুঝতে পারছে। ইতি আরুষকে বললেন সে যেন ইরাকে বোঝায়, সব যেন ঠিক করে। আরুষ রাজি হয়েছে, তবে সে ইরার অনিচ্ছুকতায় কিছুটা বিরক্ত। দেখা যাক ইরা কি করে।
ইরা আরুষ বাসায় পৌঁছেছে। রাস্তায় আরুষ ইরাকে মানানোর অনেক চেষ্টা করে, বারবার বলে বাবা বোনের সাথে সব ঠিক করতে। ইরা সব শুনে গেছে, কিছু বলেনি। আরুষ এতে বিরক্ত প্রচুর। বৃষ্টি হচ্ছে। ইরা বাড়িতে এসে ছাদে চলে যায়। আরুষের সাথে কথা বলতে মোটেও ইচ্ছে হচ্ছে না তার। দেখা হলেই এক কথা। এতে ইরাও কম বিরক্ত না। ইরার রাগও হচ্ছে প্রচুর। কেউ কেন তাকে বুঝতে চায় না। আরুষ গাড়ি পার্ক করে এসে রুমে যায়। ইরাকে পায় না। বোঝে হয়তো ছাদে গিয়েছে। আরুষ ছাদে গেল। ইরা বৃষ্টিতে ভিজছে। আকাশের দিকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। আরুষ ইরাকে ডাকলো। এরা বৃষ্টিতে ভিজো না, ঠান্ডা লাগবে। ইরা শুনল না। নিজের মতো ভিজছে সে, যেন কোথাও হারিয়ে গেছে। আরুষ ধীরে ধীরে ছাদের ভিতরে এলো। ইরার কাছে গেল, ডাকলো ওকে। এরা নিচে চলো। ইরা আরুষের দিকে তাকালো, বিরক্ত নিয়ে বলল, আরুষ প্লিজ যাও, আমার এই এক কথা শুনতে আর ভালো লাগছে না। আরুষ বুঝালো এরা কি নিয়ে কথা বলছে। সে ইরাকে বোঝাতে চাইল। এরা শোনো। আরুষ প্লিজ যাও। ইরার কণ্ঠ বিরক্তির সাথে রাগের আভাস। আরুষ ইরার হাত ধরে। ইরা হাত ছাড়িয়ে নেয়। আরুষ বিরক্ত হলো। তোর মনে হচ্ছে না এখন তুমি বেশি করছো? একদমই না। এরা ভুলে যেও না, ওরা তোমার বাবা বোন হয়। তাদের সাথে যতই ঝামেলা থাকুক, একটা সময় সব ঠিক করতে হবে। ইরা আরুষের চোখে চোখ রাখলো। দুজনে ভিজে একাকার। ইরা নিজের ঠোঁট কামড়ে আছে। হয়তো কোনোভাবে নিজের কান্না আটকাতে চাইছে। ও নিজেকে শান্ত করার চেষ্টা করে বলে, আরুষ, তুমি আমার দিকটা কখনোই আমার দিকে ফিলিংস বুঝতে পারবে না। না পারাটা অস্বাভাবিক কিছু না, কারণ তোমায় কখনো এমন পরিস্থিতি দিয়ে যেতে হয়নি। ইরা থামলো, গলা কাঁপছে তার। আবারও বলল, কখনো নিজের বাবা থেকে ঘৃণা পেয়েছো? কখনো নিজের বোনের থেকে ঘৃণা পেয়েছো? জানো আরুষ, তুমি দিস ইজ দ্য ওয়ার্স্ট ফিলিংস এভার। যে কারো থেকে আকাশ সমান ঘৃণা পেয়ে তুমি ছোট থেকে বড় হইছো, জানো ওরা না খুব খারাপ। আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। আমার অনেক কষ্ট হয়। শেষের কথাগুলোতে যেন অভিযোগ, অভিমানের ছড়াছড়ি। আরও শিরার দিকে বাক্ষীনভাবে চেয়ে রইল। মেয়েটা চোখের পাতা কেঁপে উঠল। ঠোঁটগুলো হালকা কাঁপছে। আরও স্পষ্ট বুঝতে পারছে মেয়েটা কাঁদছে, যা বৃষ্টি পানির সাথে মিশে যাচ্ছে। ওর বুকটা যেন ধক করে উঠল। ও ইরাকে জড়িয়ে ধরল। ভরসার হাত পেয়ে ইরার ক্রন্দন ঘতে চাইল। অনেক ক্লান্ত লাগছে তার, পারছে না আর এসব নিতে। আরও শিরার মাথায় হাত বুলালো। কাঁদো ইরা, নিজের কষ্ট বের হতে দাও। কেউ কিচ্ছু বলবে না, কিচ্ছু না। ইরার কান্নার শব্দ বাড়ল। সেই সন্ধ্যায় একজন নিজের সকল কষ্ট হাহাকার উগড়ে দিতে ব্যস্ত হলো। অন্যজন ব্যস্ত হলো তাকে আগলে রাখতে। বেশ অনেক সময় পর দুজন নিচে নামলো। দুজন রুমে গিয়ে ফ্রেশ হলো। ইরা ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় বসা ছিল। একটু পর আরুষ চা নিয়ে রুমে এলো। এক কাপ চা ইরার দিকে বাড়িয়ে দিল। খেয়ে নাও, যা বৃষ্টিতে ভিজেছ, ঠান্ডা লাগবে। ইরা চায়ের কাপ নিল। আরুষ হেয়ার ড্রায়ার নিয়ে ইরার পাশে বসলো। তার চুল শুকিয়ে দিতে লাগলো। বেশ খানিকটা শুকিয়ে গেল। ও ড্রায়ারটা রেখে দিল। ইরা বলল, বেলকনিতে চলো। আরুষ রায় দিল। দুজন বেলকনিতে এসে বসলো। ওখানে রাখা চেয়ারে বেশ বৃষ্টি হচ্ছে বাইরে। ইরা চা খাচ্ছে। আরুষ ইরার দিকে তাকিয়ে বলল, এরা তোমার আফসোস হয় না? কি নিয়ে? এই যে একটা স্বাভাবিক জীবন তুমি পাওনি। হতে চাই, হতে দেই না। অনুপম রায়ের একটা কথা আছে জানো, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। কথাটা পুরোপুরিভাবে মেনে নিয়েছি। সকলে সব পেতে নেই, তাহলে সত্যি জীবনটা নষ্ট হয়ে যাবে। আরুষ ইরার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার কণ্ঠে বিষাদের ছাপ স্পষ্ট। এত কষ্ট মেয়েটার, অথচ দেখো মেয়েটা হাসছে কি সুন্দর। আরুষ দীর্ঘশ্বাস ফেলল। আকাশের দিকে তাকালো। গোল একটা চাঁদ উঠেছে আকাশে। আজকে পূর্ণিমা। আরুষের ফোন বেজে উঠল। অহনা ফোন করেছে, তার ফ্রেন্ড। ইরা ফোনের দিকে তাকালো। মেয়েলি নাম দেখে কেন যেন ভালো লাগলো না। মুখ ঘুরে নিল। আরুষ কথা বলে ফোন সামনের টেবিলে রাখতে রাখতে ইরার দিকে চাইল। মেয়েটা চোখ মুখ কেমন করে রেখেছে, কেন? কৌতূহলী হলো। ইরাকে ডাকলো। ইরা, কিছু হয়েছে? না, কি হবে? ও। কৌতূহল তবুও গেল না। ইরা কিছুটা ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, কে ফোন করেছিল? আরুষ কাহিনী আন্দাজে চেষ্টা চালালো। কিছু একটা বুঝতে পারলো। মাথা নিচু করে হাসলো। ইরার দিকে তাকালো। তারপর মেয়েটা ভ্রুকুচকে তাকিয়েছে। আরুষ বলল, অহনা আমার ফ্রেন্ড, একই ভার্সিটিতে পড়েছে। এই অতটাও ক্লোজ না। ও। কেন ইরা, তুমি জেলাস না? আমি জানি তুমি জেলাস। কে, তাই না? না, মোটেও জেলাস না। আমি কেন জেলাস হব? জানি তো তুমি জেলাস না। আমি সত্যিই জেলাস না। আচ্ছা বুঝলাম। ওকে, লেট মি ব্লক হার। ওয়েট, কেন? তার কোনো দরকার নেই। আমি এমনই। ইটস ওকে বেব, নো ওয়ান ইজ ইম্পর্টেন্ট মোর দেন ইউ। ইরার মাথায় সামান্য টোকা দিয়ে বলল আরুষ।
ইরার কেন যেন আরুষের কথাটা ভালো লাগলো অনেক। আরুষ সহনা নামক মেয়েটিকে ব্লক করে ইরাকে দেখালো। ইরা দেখলো, আসলো। রাতে খাবার শেষে সকলে নিজেদের রুমে এলো। ইরা ব্যালকনিতে এসে দাঁড়ালো। ওর পছন্দের জায়গা এটা। বৃষ্টি থামলেও ঠান্ডা আবহাওয়াটা আছে, মৃদু বাতাসও হচ্ছে। ইরা পাশে কারো উপস্থিতি টের পেল, বুঝলো আরুষ। আরুষ জিজ্ঞেস করলো, ঘুমাবে না? একটু পর। ক্ষীণ হেসে জবাব দিল ইরা। চাঁদ দেখায় ব্যস্ত দুজন। আজ যেন চাঁদটা দেখতে একটু বেশি ভালো লাগছে। কেন? আজ পূর্ণ চাঁদ তাই, নাকি পাশে প্রিয় মানুষ তাই? ইরার হাত রেলিং এর উপর রাখা ছিল। আরও সেদিকে তাকায়, মাথা নিচু করে হাসলো একটু। তারপর নিজের হাতটা ইরার হাতের পাশে রেলিং এর উপর রাখলো। হাত একটু একটু করে এগুলো ইরার হাতের দিকে। প্রথমে আঙুলে আঙুল ছুঁয়ে গেল। ইরার ধ্যান ভাঙলো, কিন্তু তাকালো না আরুষের দিকে। অপেক্ষা করলো যেন আরো একটুখানি স্পর্শের। আরুষ সামনে তাকিয়ে একটু একটু করে পুরো হাতটাই নিজের হাতের মধ্যে পুরে নিল। হাতটা সম্পূর্ণ আরুষের দখলে চলে গেল। তখন ইরা তাকালো তার দিকে। ধীরে ধীরে হাতের বাঁধন শক্ত হলো। আরুষ সেই হাত ধরে ইরার দিকে এগিয়ে এলো। দুজন দুজনের দিকে চেয়ে সামান্য হাসলো। আরুষ বলল, ইরা। কিছু একটা বলতে নিয়েও থেমে গেল। ইরার চোখের দিকে তাকালো। বাম ভ্রু সামান্য উঁচিয়ে ইশারায় কিছু একটা জিজ্ঞেস করলো। ইরা ইঙ্গিত বুঝে চোখে হাসলো, মাথা ইতিবাচক ভূমিতে নাড়ালো। আরুষ ইরার সায় পেয়ে হাসলো, মেয়েটাকে কোলে তুলে নিল। বেশ কয়েকদিন কেটে গেছে। শিউলি গর্ভবতী। বেশ কদিন নিজের পরিবর্তন খেয়াল করেছে সে। তাই সন্দেহের বসে টেস্ট করে এবং রেজাল্ট পজিটিভ আসে। তারপরও পুরোপুরি শিওর হতে ডক্টর দেখেই কনফার্ম হয়। আহনাফকে জানানোর পর সে কিছু সময় একদম চুপচাপ বসেছিল, কোনো অনুভূতি প্রকাশ করছিল না। কিছু সময় পর হুট করে শিউলিকে জড়িয়ে বাচ্চাদের মতো কেঁদে ফেলে। কান্নাটা কিসের ছিল? সুখের নিশ্চয়ই, বাবা হওয়ার পরম সুখ। ইরা ও সালমা রান্নার কাজ সামলাচ্ছেন। আজ বাড়িতে মেহমান আসবে, আরুষের ফুফিরা। সালমাকে কিছুটা অমনোযোগী দেখাচ্ছে। ইরা ওনাকে ডাকলো, সাড়া পেল না। ওনার দিকে তাকালো, আলতো করে কাঁধে ধাক্কা দিল। এরপর সালমার হুঁশ এলো যেন। তিনি ইরার দিকে তাকালেন। ইরা বলল, কি হয়েছে আম্মু? কি ভাবছিলা? এরা কিছু কথা বলি, শোনো মা। বলো। আরুষের ফুপি যিনি আসছেন, সে তোমাকে পছন্দ নাও করতে পারে, তোমাকে উল্টাপাল্টা বলতে পারে। তুমি প্লিজ ওসব কথায় মন খারাপ করবে না। আর যদি মনে হয় তুমি তার কথা নিতে পারছো না, তাহলে তার মুখের উপর কথা শুনিয়ে দেবে। উনি কেন আমায় পছন্দ করবেন না? কারণ ওনার মেয়ের সাথে আরুষের বিয়ের কথা উঠছিল একবার। তবে আরুষের কাজিনের মধ্যে বিয়ে পছন্দ না, তাই আর কথা বাড়ায়নি। ঠিক আছে মা, টেনশন নেবেন না। আমি তাদের নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপ্যায়ন করব। আরুষের ফুফি আনিকা বেগম এসেছেন নিজের মেয়েকে নিয়ে। তার মেয়ের নাম তন্নি। মেয়েটাকে এরা চাইলেও পছন্দ করতে পারছে না। যতই হোক, অতীতে একবার হলো তার স্বামীর সাথে ওই মেয়েটার বিয়ের কথা হচ্ছিল। তার উপর তন্নির আরুষের সাথে কথা বলার ভঙ্গিটা একটু হলেও বাজে লাগছে এরার। সাথে মেয়েটা তার সমবয়সী। আনিকার সাথে আরো আছেন আরুষের চাচা ইহিসান শেখ এবং তার 2 ছেলে ও 1 মেয়ে। ছেলেদের একজনের নাম কাব্য ও আরেকজনের নাম দীপ্ত, মেয়ের নাম মিতা। ইরা রান্নাঘরে দাঁড়িয়েছিল কিচেন কাউন্টারের সাথে হেলান দিয়ে, তার হাতে ছুরি। ও এক দৃষ্টিতে ছুরির দিকে তাকিয়েছে। মাথায় বিভিন্ন চিন্তা ভাবনা গ্রাস করছে ওকে। হুট করে রাগ বাড়ল। ঠাস করে ছুরিটা চপিং বোর্ডের উপর রেখে দিল। কি হচ্ছে এরা? আরুষের গলা পেয়েও পিছনে ফিরল না সে। আরুষ এগিয়ে এলো, আবারও একই প্রশ্ন করলো। ইরা বিরক্তি ও রাগ মিশ্রিত গলায় বলে, তোমার এই কাজিন তন্নি এত ন্যাকা কেন? হ্যাঁ, গায়ে পড়ে পড়ে কথা বলছি তোমার সাথে, এত কথা ওর কই দিয়ে আসে? আরুষ শুনল, বুঝতে পারছে সে বউ কেন খেপে আছে। সে তাকে শান্ত করতে বলল, অনেকদিন পর দেখেছে তাই অমন করছে। আর ওর স্বভাব এমন ফালতু। আই এম ট্রাইং মাই বেস্ট টু অ্যাভয়েড হার। কিছুটা থামলো সে, আবার বলল, ওকে অ্যাভয়েড করাই বেটার। তুমিও করো, অন্যদের সাথে থাকো, ওকে পাত্তা দিও না। ইরার মাথায় হালকা হাত বুলিয়ে বলল আরুষ। ইরা মাথা নাড়ালো, ইতিবাচক সায় দিল। ভাবি, ফুপি ডাকছে তোমায়। মিতার গলা। ইরা মিতার দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। আনিকা বেগম অন্যদের সাথে কথা বলছিল। মাঝে মিতা এলো ইরাকে নিয়ে। আনিকা বেগম তাকালেন ওর দিকে। পরক্ষণে কেমন মুখ কুঁচকে নিলেন। ইরা অবাক হলো। আনিকা সাজালো স্বরে বললেন, শাড়ির কি অভাব? শাড়ি পরতে পারোনি? বউ মানুষ শাড়ি পরবা তা না? ইরার বিরক্তি রাগে রূপান্তর হলো। দাঁতে দাঁত চেপে বলল, আসলে ফুপি, আমি না জানতাম না বউদের শাড়ি পরা ম্যান্ডেটরি। জানলে পরতাম। তা জানবে কেন? জানো তো শুধু তোমরা এখন শুধু চোপা চালাতে। এখনকার মেয়ে মানুষ। আমার মেয়েকে দেখো, এতক্ষণ এসেছে,
কোনো বড়দের মুখে একটা কথাও বলেছে? ইরার খুব বলতে ইচ্ছে হলো, আচ্ছা, অনেক ভালো। তো আপনি আমায় কেন এসব বলছেন? শুনতে চেয়েছি এসব। আজব। তবে বলল না, বসে রইল হাত মুষ্টি করে। রাগ যে তার বাড়ছে তা বোঝাই যাচ্ছে। আনিকার মেয়ের প্রশংসা থামার নাম নেই। একটা জিনিস লক্ষণীয়, উনি প্রতি বিষয়ে তন্নি ইরার পার্থক্য করছেন আর তন্নিকে উপরে রাখছেন। আরশ বিরক্ত হলো। ফুপি সামান্য একটা জিনিসকে কই টানছ বলবা? সত্যিই তো এমন তো রেস্ট্রিকশন নাই যে বাড়ির বৌদের শাড়ি পরতে হবে, বলো আছে? বাবা কমা সেই বইয়ের ডিফেন্সের কথা বলিস? বাহ, বেশ উন্নতি। তাই এরা কি জাদু টানা করলো? ইরা লজ্জা পাওয়ার ভান করে কানের পিছনে চুল কুচে টেনে টেনে বলল, ভালোবাসার। আরশের কাশি উঠে গেল। ছেলেটা বেশ লজ্জা পেল। এখন অনেক রাত। সন্ধ্যার দিকে আরশের সকল কাজিনরা ছাদে বসলো একসাথে। আহনাফ, আরশ, শিউলি, ইরা, তন্নি, দীপ্ত, কাব্য ও মিতা সকলে গোল হয়ে বসে আছেন। মিতা বলল, 210 টিয়ার খেলে চলো। সকলে সায় দিল। কাব্য ছাদের চিলেকোঠা থেকে খালি কাচের বোতল নিয়ে এলো। সকলের মাঝে বোতল রেখে ঘোরালো। আহনাফের দিকে বোতলের সামনের অংশ পড়ল। আহনাফ বলল, ট্রুথ। দীপ্ত জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার বর্তমান ফিলিংস কি? বাবা হচ্ছ তুমি। আহনাফ উৎফুল্ল স্বরে বলল, অনেক অনেক ভালো। আমি আমি কেন যেন চোখ ভিজে উঠল, গলা ধরে এলো। কেন এমন হচ্ছে? এত সুখ তো কখনো অনুভব হয়নি। আরো হাসলো। আহনাফের কাঁধে আলতো করে চাপড়ালো। সকলে পরিস্থিতি বুঝলো। আলতো হাসলো। দীপ্ত বোতল ঘোরালো। আরশের সামনে থামলো। আরশ বলল, ট্রুথ। মিতা বলল, তুমি ভাবির কোন কাজ বা তার কোন জিনিস বেশি পছন্দ করো? ইরার দিকে তাকালো আরশ, যে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরশ ইরার চোখের দিকে তাকিয়ে ফিসফিসানো সুরে বলল, ওর চোখ। মিতা ঠোঁট টিপে হাসলো। বলল, কেন, কি আছে তার চোখে? আরশ আলতো হাসি নিয়ে চোখ বন্ধ করে বিভোর কণ্ঠে বলল, লাভ। ইরা হাসলো। তন্নি কেমন ভস্ম দৃষ্টিতে ইরার দিকে চাইলো। ইরা তা দেখে ভ্রু নাচালো। আবার বোতল ঘোরালো। খেলা চললো। আবার আরশের সামনে বোতল থামলো। আরশ বলল, ডেয়ার। কাব্য বলল, ওকে, সিং এ সং অ্যান্ড ডেডিকেটেড ইট টু ইয়োর বিলিভ অন। আরশ পাশে পড়ে থেকে গিটার তুললো। ইরার দিকে চাইলো। বোঝালো কাকে সে ডেডিকেট করছে। গিটারের দিকে চেয়ে সুর তুললো। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। ছুঁয়ে দিলে হাত আমার বৃদ্ধ বুকে, তোমার মাথা চেপে ধরে টলছি কেমন নেশায়। কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার ব্লেডের তালে সোজাসুজি কথা বলি। আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর ফাটছো আমার শরীর জুড়ে তোমার প্রেমের বীজ। আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমার দুহাত দিয়ে মুছতে দিও প্লিজ। পুরো গানটাই গেল আরশ। ইরা মুগ্ধ হলো। সুখ অনুভব করলো। হাততালির কলরব মুখর পরিবেশে। ইরা আশেপাশে তাকালো। তন্নির দিকে চোখ গেল। সে মুগ্ধ দৃষ্টিতে আরশকে দেখছে। ইরার চাচালো স্বরে বলল, ওভাবে তাকিও না তন্নি, নজর লাগবে। আমার ব্যক্তিগত জিনিসের নজর আমার একদম পছন্দ নয়। তন্নি থতমত খেলো। সকলে তাদের দুজনের দিকে তাকালো। তন্নির কাছে বিরক্ত হলো প্রচুর। পরদিন বাড়ির বড়রা দূরে এক বাসায় গেলেন। আনিকার আত্মীয় থাকে নাকি সেখানে, তাই। কাব্য, দীপ্ত ঘুমিয়েছিল তখন। ইরা ছাদে এলো। হাতে সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করলো। দু ঠোঁটের মাঝে চেপে ধরলো। লাইটার দিয়ে আগুন ধরালো। সিগারেট খায় সে বেশ কয়েকদিন, প্রায় 2.5 বছর। যখন বাসা থেকে বাবা বোনের মানসিক চর্চা সহ্য করতে হতো, কথা রাখা সহ্য করতে পারতো না, তখন বাড়ি থেকে বেরিয়ে যেত। কয়েকজন বন্ধুদের দেখেছিল তারা নাকি নিজের কষ্ট ভুলতে সিগারেট খায়। আদৌ কি সামান্য সিগারেট কষ্ট ভুলে দিতে পারে? হয়তো না, হয়তো হ্যাঁ। যাই হোক, সেই উৎসাহ থেকেই সিগারেট খাওয়া শুরু করে, যা এখন অবধি অব্যাহত রয়ে গেছে। যদি ওইরা চেষ্টা করে একটু এফেক্ট করার। আরশ ভাইয়া, ভাইয়া আরশ। তন্নির গলা। আরশকে খুঁজছে সে। ইরা ঘাড় ঘুরে ছাদের দরজার দিকে তাকালো।
তন্নি ইরাকে দেখে ছাদে ঢুকলো। বাহ, এত গুণ তোমার। সিগারেটও খাও দেখছি। অবজ্ঞা সুরে বলল তন্নি। ইরা হাসলো, বলল, আরুষকে কেন লাগবে? তোমায় কেন বলবো? তার স্ত্রীকে বলবে না তো কি পাশের ফ্ল্যাটের ভাবিকে বলবে? তন্নি তাচ্ছিল্য করে হাসলো। বেশি বউ সাজতে চাইছো না? আরুষ তোমায় বিয়ে করেছে মামা মামির জোরে, জাস্ট টু সেভ ইউ। আরুষ না ভাই বলো, যতই হোক সে তোমার মামাতো ভাই, তার উপর সে ম্যারিড। তা তোমায় ভাবতে হবে না। লেট মি শো ইউ সামথিং। বলে নিজের হাত ইরার সামনে দেখালো। মেহেদি পড়েছে সে, আরুষের নাম মাঝখানে। ইরা দেখলো, বেশ ফিল্মি লাগলো বিষয়টা। তবুও রাগ হলো, তা দমিয়ে নিল। কিছু একটা ভেবে ক্রুর হাসলো। সুন্দর, অনেক সুন্দর। তোমার হাতটা ধরি, মানে এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছি না। তন্নি হাত বাড়ালো। তন্নির দিকে এগিয়ে গেল ইরা, তার হাতের দিকে তাকালো, হাতটা টেনে ধরলো। যে অংশে মেহেদি দিয়ে আরুষ লেখা সেই অংশে তাকিয়ে রইল। এরপর হাসলো হালকা, নিজের হাতে সিগারেটের দিকে তাকালো। হুট করে সিগারেটটা চেপে ধরলো তন্নির হাতে। যন্ত্রণায় কাঁদতে চিৎকার করে উঠলো তন্নি। এত দূর কিছু ইরা করবে ভাবেনি। ইরা এখনো সিগারেট চেপে রেখেছে। তন্নি চিৎকার করতে করতে হাত চেপে নিচে বসে পড়ে। ইরা হাত ছেড়ে দিল, হাঁটু গেড়ে তন্নির সামনে বসলো। এখানে যা হলো সেটা কি আমাদের বাইরে কেউ জানবে? তন্নি ভয় পেল, জোরে জোরে মাথা নাড়লো, বলল, না না, কেউ জানবে না। গুড। বলে বেরিয়ে গেল ছাদ থেকে। দূর থেকে একজন সব দেখলো। ইরা রুমে এসে বসলো। মুখে সিগারেটের গন্ধ আসছে। ব্রাশ করে নিল। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো আরুষ বিছানায় বসে আছে, কেমন যেন চোখ মুখ হয়ে আছে। ইরা এগিয়ে গেল। কিছু হয়েছে? আরুষ মাথা তুলে চাইল, দাঁড়ালো ইরার মুখোমুখি, বলল, তুমি তন্নির হাতে সিগারেট ধরেছিলে কেন? সিগারেট খাও তুমি? তুমি কি ছাদে ছিলে? ছিলাম, অনেক আগে থেকে। তুমি আমার প্রশ্নের উত্তর দেবে? সব তো দেখেছো, জিজ্ঞেস কেন করছো আবার? ইরা, এটা নর্মাল লাগছে তোমার? আরুষ রাগে ফেটে পড়লো যেন, চেঁচিয়ে উঠলো সে, পাগল তুমি? ফুপিটা জানলে কিভাবে জানো? তুমি পসেসিভ, ওকে, বাট এমন বোকার মতো কাজ করবে তুমি আমি ভাবিনি। তুমি জানো ফুপি একটা ছোট বিষয় নিয়েও দিল থেকে তাল বানায়, আর এখানে তো তুমি। আর বলতে পারলো না আরুষ। মাথায় দুহাত চেপে বিছানায় বসে পড়লো। ইরা বলল, এত ভেবো না আরুষ, কিচ্ছু হবে না। তনি কাউকে কিছু বলবে না। যদি বলে? বলবে না। ইরা, আমার ফ্যামিলির সামনে তুমি খারাপ হও আমি চাই না। ওরা এমনিও তোমায় খুব একটা পছন্দ করে না, সেখানে এমন একটা চান্স তারা কখনোই ছাড়বে না তুমি অপমান করতে। আরুষের কণ্ঠে কি ছিল? ভালোবাসা, কনসার্ন, কেয়ার, কোনটা জানে না ইরা। তবে তার কেন যেন ভালো লাগলো। ও আরুষের হাত ধরলো, মোহনীয় কণ্ঠে বলল, নো ওয়ারি, কিচ্ছু হবে না। তুমি আমার সাথে আছো না? অবশ্যই। তাহলে ভরসা করো, কিচ্ছু হবে না, আমি হতে দেব না। সময় গড়ালো নিজের মতো। শিউলির ছেলে হয়েছে, শাওন। মিষ্টি দেখতে একদম। বাচ্চাটা বয়স 2.5 বছর, হাঁটতে পারে, দৌড়াতেও পারে। ইরা রুমে ছিল তখন। ছোট ছোট পায়ে শাওন এগিয়ে এলো রুমের ভিতর। ইরা ওকে দেখিয়ে হাতের ইশারায় কাছে রাখলো। শাওন এগিয়ে এলো, নিজের হাতের করে আনা বিস্কিট ইরার দিকে বাড়িয়ে দিল। ইরা হেসে ফেললো। ওর হাসি দেখে বাচ্চাটাও ফোকলা দাঁতে খিলখিল করে হাসলো, আবার দাঁতের বিস্কুটটা বাড়িয়ে দিল। ইরা নিল সেটা, খেলো। তা দেখে শাওন আবার হাসলো, হাত বাড়িয়ে দিল কোলে ওঠার জন্য। ইরা হাসলো, শক্ত হাতে কোলে তুলে নিল শাওনকে। রুম থেকে বেরিয়ে এলো। এখন সন্ধ্যা 7টা বাজে। আহনাফ আরুষ টিভি দেখছে ড্রয়িং রুমে। টিভি দেখছে কম, গল্প করছে বেশি। ইরা গিয়ে বসলো সেখানে। আরুষ হাত বাড়িয়ে শাওনকে নিতে চাইলো, শাওন গেল না। উল্টো ইরাকে জামা শক্ত করে ধরে মুখ ঘুরিয়ে নিল। ইরা হাসলো। আহনাফ বলল, ছেলেটা পুরো চাচি ভক্ত। নিজের চাচাকেও পাত্তা দেয় না। কৃত্রিম আফসোসের সুর আরুষের গলায়। শিউলি নাস্তা নিয়ে এলো, ইরার পাশে বসলো। শাওন মার কোলে যাওয়ার জন্য হাত বাড়ালো। ইরা শাওনকে শিউলির কোলে দিল। গল্পে মেতে গেল 4 জন। রাতে ইরা বায়না ধরলো রাস্তায় হাঁটতে বের হবে। আরুষ রাজি হলো। কিছু দূর হেঁটে একটা গ্রসারি শপ পড়লো সামনে। আরুষ জিজ্ঞেস করলো কিছু নেবে কিনা ইরা। ইরা বলল, আইসক্রিম। আরুষ হাসলো। ইরাকে নিয়ে শপের ভিতরে ঢুকলো। আইসক্রিম নিয়ে বেরোলো। পাশে একটা পার্ক আছে। রাত হওয়ার পরও কয়েকজন আছে। ওরা একটা ফাঁকা বেঞ্চে বসলো। কয়েক মিনিট পেরোলো। ওরা আকাশের দিকে তাকালো। গোল চাঁদ উঠেছে আকাশে। আজ কি পূর্ণিমা? হয়তো। ইরা আস্তে করে নিজের মাথাটা আরুষের কাঁধে রাখলো। আরুষ হাসলো, নিজের মাথা ইরার মাথার সাথে ঠেকালো। ইরা হাসলো। ইরা বলল আচমকা, আমাদের একটা ছোট্ট সাউন্ড দরকার। আরুষ চমকালো। ইরার দিকে চাইলো চোখ বড় বড় করে। বলল, হে মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, 24 বছর 34 দিন। আরুষ ইরার মাথায় টোকা দিল। বলল, এখনো বাচ্চা তুমি, বড় হও আগে। একজন 24 বছরের মেয়েকে বাচ্চা কি করে মনে হয় তোমার? দেখো,
আমার বয়সের তুলনায় তুমি বাচ্চা, বুঝলাম? ইরা রেগে গেল। ওর হাতে কোন আইসক্রিম ছিল, সেটা দিয়ে কিছুটা আইসক্রিম আরুষের নাকে লাগিয়ে দিল। আরুষ হঠাৎ আক্রমণে ভড়কে গেল, তারপর হু হু করে হেসে উঠল। টিস্যু দিয়ে নাকের আইসক্রিম পরিষ্কার করতে করতে বলল, দেখো তুমি আসলে বাচ্চা, নাহলে বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লাগিয়ে দাও। ইরা আরো খেপলো, আশেপাশে তাকালো, কিছু একটা খুঁজলো। আরুষ বুঝে বলল, এই 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 ইরা, না না। বলতে বলতে দাঁড়িয়ে গেল। ইরা নিজের হাতে আইসক্রিমের দিকে তাকালো, যা কিছুটা গলে গেছে। আরুষের উদ্দেশ্য ঝাঁঝালো স্বরে বলল, তুমি আমার সামনে থেকে যাও, আমি কিন্তু এটা ছুঁড়ে মারবো। আচ্ছা শান্ত হও, মজা করছিলাম, কুল ডাউন। ইরা শান্ত হলো। আরুষ সরি বলল। নিজেরা ব্যক্তিগত কিছু সময় কাটালো। বাসায় এসে ফ্রেশ হয়ে ইরা বারান্দায় দাঁড়িয়েছিল। আরুষ ইরার পেছনে এসে দাঁড়ালো। এগিয়ে এসে ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, কাঁধে চুমু খেলো, থুতনি ঠেকালো কাঁধে। এখানে কি ঘুমাবে না? একটু পর। কিছু সময় থেমে ইরা বলল, আবার গান শোনাবে? এত রাতে? আচ্ছা তুমিও গাবে আমার সাথে প্লিজ। আচ্ছা গিটার আনো। ইরার কপালে চুমু খেয়ে আরুষ চলে গেল। কিছু সময় পর ফিরে এলো। বারান্দায় দুটো চেয়ার রাখা, একটা চেয়ারে বসলো আরুষ, ইরা অপরটায় বসলো। আরুষ বলল, শুরু করে। ইরা মাথা নাড়ল। বারান্দার বাতি নেভালো, চাঁদের আলোয় পরিবেশ আলোকিত হলো। আরুষ সুরেলা কণ্ঠে সুর তুলল, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, আমার স্বপ্ন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। তুমি যে আমার কবিতা। অতঃপর সে রাতে দুজন নরনারীর সুরে মুখরিত হলো পরিবেশ। সমাপ্ত।